প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই এক্সক্লুসিভ রাউন্ড টেবিলে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। আমার সঙ্গে আজকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করেন এমন গুণী মানুষেরা উপস্থিত রয়েছেন। আমরা আজকে বাংলাদেশকে নিয়ে কথা বলবো। আসলে আমরা যে বিষয়ে কথা বলি না কেন, খুব স্পেসিফিক করলেও সেটা বাংলাদেশের জন্যই কথা হয়। আবার যদি আমরা পুরো সাবজেক্টটা বাংলাদেশ রাখি, তাহলে আমরা তার বিভিন্ন দিক নিয়ে কথা বলতে পারি। 5ই আগস্টের আগে যে তীব্র আন্দোলন বাংলাদেশে হয়েছিল, সেই আন্দোলন বেশ কিছু তীব্র আশারও জন্ম দিয়েছিল, এবং আশা যখন আকাশচুম্বী হয়, ঠিক তার পরপরই বেশ কিছু আশাহত হওয়ার ঘটনাও ঘটে। এবং এই সময় দাঁড়িয়ে সেই বাস্তবতাকে সামনে রেখে আজকে আমরা কথা বলবো বলে হাজির হয়েছে আপনাদের সামনে। নিশ্চয়ই আমাদের বিজ্ঞ বক্তা যারা উপস্থিত রয়েছেন আজকে রাউন্ড টেবিল যারা উপস্থিত রয়েছেন, তারা নিশ্চয়ই বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। চলুন আমরা শুরু করি আলোচনা। শুরুতে আমি তাদের পরিচয়টুকু আপনাদের দিতে চাই, কিন্তু আলোচনা হয়তো সকলে মিলেই আমরা এগিয়ে নিয়ে যাব। আমার হাতের একেবারে ডানে রয়েছেন জনাব সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ডিসিসিআই এবং তথ্য প্রযুক্তি উদ্যোক্তা তিনি। বায়ে রয়েছেন জনাব আব্দুল্লাহ আল মামুন, সমাজ ও রাজনীতি বিশ্লেষক, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আবার আমার ডানে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব। হাতের বায়ে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম। রয়েছেন এহসান মাহমুদ, সাংবাদিক ও লেখক, ট্রাস্টি বোর্ড সদস্য নজরুল ইনস্টিটিউট। রয়েছেন মাহবুব মোর্শেদ, প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক বাসুস। ডানে রয়েছেন আশরেফা খাতুন, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বামে রয়েছেন আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এবং ডানে সবশেষে রয়েছেন রওনক জাহান, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশ নিয়ে কথা বলবো। নতুন বাংলাদেশ কি চেয়েছে এবং কি পেয়েছে। শুরুতে সাংস্কৃতিক ক্ষেত্রটা আনি। গত 16 বছর কি সংস্কৃতি চর্চা অনেক বেশি লিবারেল ছিল, যেটা এখন এসে অনেকখানি বেঁধে দেওয়ার প্রচেষ্টা চলছে কিনা, এই ধরনের প্রশ্ন যখন সামনে আসে, আমি একটুখানি এহসান মাহমুদ আপনাকে বলি শুরু করতে। আমাদের যেটা মনে হচ্ছে যে 5ই আগস্টের আগে যে আন্দোলন ছিল এবং 5ই আগস্টের পরে যেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ, আপনি যেটা শুরু করছিলেন যেটা বলে, আমরা 71-এ আমাদের পূর্বপুরুষেরা যখন 71-এ যখন আমরা যেটাকে মহান মুক্তিযুদ্ধ বলি, যে মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে যেটি মূলত জনযুদ্ধ ছিল, তার মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। সেই যুদ্ধটার আগেও কিন্তু বাংলাদেশের মানুষের, মানে পূর্ব বাংলার, এই পূর্ব পাকিস্তানের মানুষের একটি প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার জন্য, পূরণের জন্যই লড়াই, সংগ্রাম এবং বঞ্চনার শিকার হয়েছিল মানুষ, এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য, এবং পাকিস্তানিদের বাইরে এসে নিজেদের স্বাধিকার আদায়ের আন্দোলন, সেটি চূড়ান্ত লাভ আমরা দেখেছি যে 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে। এরকম একটি সংগ্রামের সাথে আমরা এখন এবার খুব সিমিলার, আমরা প্রায় বলছি এটা নিয়ে, যদিও নানা পক্ষ থেকে নানা রকম বিতর্ক আছে, আমি যদিও সেই বিতর্কে না যাই। কিন্তু এর পরে বাংলাদেশে যেই ক্ষমতাসীন রেজিমের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রামটি হলো, যেটাকে 5ই আগস্টে যিনি হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেলেন, তো তার এই রেজিমে বাংলাদেশের সংস্কৃতি চর্চা বলতে যা বুঝতো, যেমন আমি এটা ছোট্ট একটা উদাহরণ দিই, এই ধরনের ঘটনাটা কেমন ছিল বা এর পরের মানুষ কীভাবে এটাকে দেখছে এখন। কিছুদিন আগে লালন সাইজির তিরোধান দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান ছিল, এবং সেখানে বেশ ভালো লালনের যেই অনুষ্ঠান, লালনের জীবন দর্শন নিয়ে আলোচনা হলো, বাউল ফকিররা কথা বললেন, তাত্ত্বিকরা কথা বললেন, গান হলো। তো সেই অনুষ্ঠান শেষে আমাদেরই পাশে আমাদের এক বন্ধু, তিনি বলছিলেন যে বহুকাল পরে কোনো লালনের অনুষ্ঠান শুনলাম জাতির জনকের হচ্ছে গিয়ে গুণগান ছাড়া। মানে এটা আমি এজন্য বলছি যে আপনি লালনের চর্চায় ও বঙ্গবন্ধুর কি ভূমিকা ছিল, শেখ মুজিবের কি ভূমিকা ছিল, এটা দিয়ে হচ্ছে সেই অনুষ্ঠান আপনাকে শুরু করতে হতো। ইভেন রবীন্দ্রনাথ কতটা বঙ্গবন্ধুর জন্য প্রাসঙ্গিক, শেখ মুজিবের জন্য প্রাসঙ্গিক, মানে ব্যাপারটা এরকম ছিল যে সংস্কৃতির শুরু হবে হচ্ছে গিয়ে পর তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ঠিক একইভাবে পর শেখ মুজিবের নামে, তো তারপরে আপনি সংস্কৃতি চর্চা শুরু করবেন। তো সেই জায়গায় এটা ছিল বাংলাদেশের সংস্কৃতির চরিত্র। সেটা আপনি বাংলা একাডেমি বলেন, শিল্পকলা একাডেমি বলেন, নজরুল ইনস্টিটিউট বলেন, রবীন্দ্র ইনস্টিটিউট, যা কিছু আছে কালচার। এবং দেখবেন এই কাজগুলো যারা করছিল তারা কেন করছিল আসলে। দেখেন, একটা স্বৈরাচার তো আর মানে এমনি এমনি স্বৈরাচারী হয়ে উঠতে পারেন না। মানে গত একদিন দুদিন আগে বদরুদ্দিন উমর স্যার একটা গণমাধ্যমকে একটা ইন্টারভিউ দিলেন, সেখানে তিনি বলছেন যে গণ অভ্যুত্থানে বাংলাদেশের বুদ্ধিজীবীদের খুব বেশি ভূমিকা ছিল না।
তিনি খুবই হতাশ এবং ক্ষোভ প্রকাশ করে তিনি বলছেন। এবং যারা ছিল তারা সবাই হাসিনা সরকারের ফ্যাসিবাদীর মানে পদলেহনকারী ছিলেন। উমর স্যার খুবই আরও অ্যাটাকিং ভাষায় তিনি আরও যেটা বলেন তিনি সেটা বলছেন। তো সেই জায়গায় তিনি এটা কাদেরকে তিনি উদ্দেশ্য করে বলছেন? দেখেন, এখানে যারা সংস্কৃতি, যারা আমরা বলি যারা ঠিকাদার, সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে শুরু করে কবিতা পরিষদ থেকে শুরু করে আপনি যেখানে তাকাবেন, ইভেন আবৃত্তি সমন্বয় পরিষদের মতো প্রতিষ্ঠানগুলো, যাদের নিজেদের কাজ না করে একটা শুধুমাত্র একটি দল এবং একটি মাত্র দলের প্রধানকে হচ্ছে কি আপনি মহামানব রূপে প্রতিষ্ঠা করতে, এটাই কি প্রধান অন্তরায় ছিল যেটা আসলে সংস্কৃতির ক্ষেত্রে আপনি প্রধান বাধা বলবেন বা কলুষতা বলবেন? আমরা যে নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টির প্রথম বৈঠকে আমি গেলাম, সেখানে গিয়ে একটি বইয়ের পাণ্ডুলিপি প্রস্তাবিত বইয়ের তালিকা দেখলাম। সেই বইয়ের নাম হচ্ছে গিয়ে দ্রোহে নজরুল চেতনায় শেখ মুজিব, একটা বইয়ের নাম। তো আপনি এখন দেখেন নজরুলকে নিয়ে গবেষণা হচ্ছে, নজরুলকে নিয়ে বই প্রকাশিত হবে, সেই বইয়ের পাণ্ডুলিপির নাম হচ্ছে এটা। তো এখন এই যে আমরা জায়গাগুলো যদি দেখি, তো এগুলো কেন করা হতো, মানে সেই মীমাংসা কি আমরা যদি আমরা পেতে পারি? বর্তমানে কি অবস্থা আছে? আমরা যখন একটা বিপ্লব পরবর্তী সময় আবার দেখছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান করলে কোনো কোনো ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, কিছু কিছু জায়গায় আবার ভেঙে ফেলা হচ্ছে, সেটিকে আপনি কিভাবে দেখেন বা আমরা কতটুকু এটা চেয়েছিলাম? আমাদের কিন্তু প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রাপ্তিটা কিন্তু এখনো আমাদের পাইনি আমরা। যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে 2022 এখানে মাহবুব ভাই আছেন, মাহবুব মোর্শেদ, কিন্তু নুসরাতরা বিভিন্ন সময় আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। আমরা যখন এই আন্দোলন যখন দানা বাঁধিনি, জুলাই আন্দোলন তো আর 2.5 মাসের 36 দিনের আন্দোলন না, আমরা এর আগে বাংলাদেশে ভোটাধিকারও মানে ভোটাধিকারের দাবিতে আমরা গানের মিছিল করেছিলাম শাহবাগ থেকে প্রেস ক্লাব অভিমুখে, আপনাদের অনেকের নিশ্চয়ই মনে আছে। সাংস্কৃতিক আন্দোলনটা শুধুমাত্র এই জুলাইয়ের আন্দোলন ছিল না, মানে এটার সম্মিলিত প্রয়াস ছিল, আমাদের আরও অনেক বন্ধু সহযোগীরা ছিলেন। তো সেই আন্দোলন করতে তখন থামাত হচ্ছে গিয়ে পুলিশ মানে পেটোয়া বাহিনী, ফ্যাসিবাদের যারা ছিল লেসপেন্সার, তাদের এসে আমাদেরকে বাধা দিত। এখন আপনি যেটা বললেন, এখন সাংস্কৃতিক কর্মকাণ্ড তাহলে কারা বাধা দিচ্ছে? তো আমরা দেখলাম যখন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একদল করবে হচ্ছে গিয়ে কাওয়ালি উৎসব করবে, আরেক দল হচ্ছে র্যাপ গান করবে, সেটা আরেক দল এসে সেটাকে থামায় দিচ্ছে। এখন এটা কেন? তো আমার যেটা মনে হয়, দীর্ঘদিনের যে একটা অচল অবস্থা তো ছিল, এটা আপনি ঠিক মানে 90 দিনে বা 100 দিন আমরা অতিক্রম করলাম, 100 দিনে মনে হয় এই যে 16 বছরের টানা, আপনি দেখেন শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক বদল ঘটেছে, সেখানে এখন পর্যন্ত কি আমরা 10টা নাটক বা 5টা নাটক, আপনি এই যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদেরকে নিয়ে আপনি 10টা নাটক পাইছেন, আপনি ধরেন সেরা 10টা গান পাইছেন, যেই গানগুলো আপনি মানুষের মুখে মুখে ফিরবে। ইভেন ধরেন আমাদের কবিরা কি ভালো 5টা কবিতা লিখছে? ইভেন ধরেন আমাদের গণমাধ্যমগুলো এখন সম্প্রতি 1-2টা গণমাধ্যম পত্রিকা, প্রিন্ট মিডিয়ার কথা যদি আমি বলি, তারা হচ্ছে বিশেষ করোড়পত্র করছে। তো সেই করোড়পত্রগুলো তারা নিজেদের চাপে পড়ে তাদের প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য তারা সেটা করছে অনেক কোনো ক্ষেত্রে। সেই জায়গায় আমার যেটা মনে হয় যে আরেকটু সময় আমাদের নিতে হবে, এবং যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত মানে পুরো ব্যাপারটা 16 বছরে একটা ধারাবাহিকতা ছিল, সময় লাগবে। আমি এখন নিরাশ হতে চাই না। অন্য কেউ যদি সংস্কৃতি ক্ষেত্রটা নিয়ে অ্যাড করতে চান? 24-এর যে ছাত্র জনতা অভ্যুত্থান, আমি অনেক বুদ্ধিজীবী, অনেক সমাজকর্মী, অনেক মিডিয়া কর্মীদের মধ্যে দেখেছি এই অভ্যুত্থানকে একটু অচ্ছুত চোখে দেখার একটা প্রবণতা, মানে কেমন যেন একটু গরিব অভ্যুত্থান, একটু 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 নিচু জাতের অভ্যুত্থান, এভাবে দেখার একটা টেন্ডেন্সি আমি দেখেছি। ঠিক যেন মহান নয়। মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযুদ্ধের মধ্যে তাকে নিয়ে গান লেখা হয়েছে। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরপর আমরা আলোর মিছিলের মতো সিনেমা পেয়েছি মুক্তিযুদ্ধ পরবর্তী সময় নিয়ে। মুক্তিযুদ্ধ নিয়ে কত সিনেমা, আমি মুক্তিযুদ্ধের সাথে অবশ্যই তুলনা করছি না, কিন্তু আপনি 90-এর দেখেন, 90-এর অভ্যুত্থানের পরেও কিন্তু সেটা নিয়ে সিনেমা তৈরি হয়েছে, নাটক তৈরি হয়েছে। কারণ সেগুলোর পেছনে ওই যে এহসান ভাই যেমন বলছিলেন, বুদ্ধিজীবীদের ভূমিকা হয়তো অনেক বেশি ছিল। তথাকথিত পলিশড বিপ্লব, পলিশড অভ্যুত্থান তখন হয়েছে। 24-এর অভ্যুত্থান অনেক বেশি বস্তির লোকেদের, অনেক বেশি রিক্সাওয়ালাদের, অনেক বেশি গার্মেন্টস কর্মীদের, অনেক বেশি খেতে না পাওয়া তেলাপোকা ভাষা হলের ডাল পানি খেয়ে পড়ালেখা করা ছাত্রদের, সমাজের ওই শ্রেণীর হাত দিয়ে এই অভ্যুত্থানটা হয়েছে যারা অর্থনৈতিকভাবে একটু নিচু, অর্থনৈতিকভাবে একটু দুর্বল। আপনার কি মনে হয় সেজন্য এটা সংস্কৃতি ক্ষেত্রে খুব বেশি জায়গা করতে পারছে না? এটা অনেক বড় একটা কারণ। দেখেন, শিল্পকলার যে কথা বলা হলো, শিল্পকলাতে এখন পর্যন্ত একটা নাটকও হয়নি, কারণ শিল্পকলাতে নাটক হওয়ার পরে নাটক যারা দেখতে যায়, নাটকের ওই 300, 400, 500, 600 টাকার টিকিট কেটে যারা শিল্পকলাতে নাটক দেখতে যাওয়ার মতো সামর্থ্য রাখে, তাদের চোখে
তাদের চোখে আমরা এই জুলাই অভ্যুত্থান মানে এই জুলাই অভ্যুত্থানকে কনজিউম করার মতো তাদের টেস্ট বারটা এরকম না। তারা ঠিক চাচ্ছে না আমাদের কনজিউম করতে বা জুলাই অভ্যুত্থানের চেতনাকে কনজিউম করতে। আই নো ইট সাউন্ডস ভেরি হার্শ, বাট এটা একটা রিয়েলিটি। সেটার দেখুন, কারণ কি আমি হতে বলি পারে আসলে? আজকে এই যে আমি যদি আজ থেকে 6-7 মাস আগের কথা বলি, তখন এরকম আমার নিজের অভিজ্ঞতা যে কোনো একটা টক শোতে বা কোনো একটা ইয়েতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি থাকবে, অন্য আরেকটি দলের কেন্দ্রীয় সভাপতি সেখানে পাত্তাই পাবে না যদি না সেই সংগঠনের মাদার বাড়ি টাকা পয়সা থাকে। ইটস ভেরি ট্রু। আমি এখন কোনো দলীয় রাজনীতির সাথে যুক্ত নই, কিন্তু যখন আমি দলীয় রাজনীতির সাথে ছিলাম তখন এটা আমার চোখে দেখা যে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় পর্যায়ের হল পর্যায়ের একজন নেতা বা কর্মীর অন্য আরেকটি সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীর যে তাকে বেশি দাম দেওয়া হতো। কেন? কারণ একটি সংগঠনের কাছে ক্ষমতা আছে এবং ক্ষমতার সাথে সাথে অর্থ আছে। এই আন্দোলনটা পেটে পাথর বাঁধা মানুষের, সেই গ্রুপটাই আন্দোলনটা করছে। শিক্ষা দীক্ষায় যেটাই হোক না কেন, দেখুন আমরা কথায় কথায় খোটা শুনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাবলিক তো যাবেই, পাবলিকের ট্যাক্সের টাকায় চলে। তো এই যে একটু অচ্ছুত করে দেখার যে প্রবণতা, আমার মনে হয় এটা একটা বড় কারণ যে সংস্কৃতিতে জুলাই বিপ্লব সেই মহান চেহারাটা নিয়ে আসতে পারছে না, কারণ যারা কনজিউম করবে তারা এটাকে মহান হিসেবে দেখে না। আর নুসরাতের কথায় আসলে ওই ছাত্র রাজনীতির জায়গাটা চলে এসছে। আসলে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির পরিবেশ কেমন ছিল শিক্ষার্থীদের জন্য, সেটা নিয়ে নিশ্চয়ই আমাদের সমন্বয়ক যারা রয়েছেন তারা প্রত্যেকেই শিক্ষার্থী, তারা কিছু অ্যাড করতে পারেন। এনিওয়ান প্লিজ। জি, আশরাফা। সাংস্কৃতিক ক্ষেত্রের সাথে একটু রিলেট করে ছাত্র রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই। আমি খুব ক্লিয়ারলি মনে করতে পারি 2022 সালের কথা। আমরা প্রায় 15 থেকে 20 দিন ধরে আমরা ক্যাম্পেইন করেছি টিএসসিতে কাওয়ালি। তখন খুবই সাড়া পড়ে গিয়েছিল টিএসসিতে কাওয়ালি হবে, কারণ এইরকম সাংস্কৃতিক আয়োজন টিএসসিতে কখনো হয়নি। মানে কেন যেন আমার মনে হয় বাংলাদেশের সংস্কৃতি না, মানে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস যারা আছে তাদেরকে কখনো ধারণ করে না। মানে রাবীন্দ্রিক একটা ধারা বাংলাদেশের সংস্কৃতিতে সবসময় চলে এসেছে, যার কারণে কাওয়ালি ছিল তখনকার মানে রাজনীতির চোখে ছিল কাওয়ালি একটা ছায়ানট উদিচি। তো আমরা যখন কাওয়ালিটা আয়োজন করলাম, আমরা কিন্তু কারো ওখানে ক্ষতি করিনি, আমরা কাউকে বিরক্ত করিনি। আমাদের আয়োজন খুবই ছোট পরিসরে ছিল, কিন্তু মানুষ অনেক বেশি ছিল, সারা অনেক বেশি পড়েছিল। আমার খুবই স্পষ্টভাবে মনে আছে যে আমাদের অনুষ্ঠান শুরু করার কথা সন্ধ্যায়, বিকাল থেকে টিএসসির পায়রা চত্বরে হাজার হাজার মানুষ। আমরা খুবই খুশি যে এত মানুষ এসেছে, এটা আমরা ভাবতেও পারিনি। এবং আশ্চর্যজনক হলেও এটা সত্যি যে একটা গান শুরু হওয়ার পর পরে আমাদের উপর হামলা করা হয়, আমাদের স্টেজ ভেঙে ফেলা হয়, আমাদেরকে ছাত্রদের আহত করা হয় মেরে মেরে, আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করা হয়। এটা আমার এখন আমি মনে করতে পারি যে একটা আমাদের দেশের সংস্কৃতি, তো আসলে সংস্কৃতি কোনো পরিধি হয় না। সংস্কৃতিকে একটা পরিধিতে যখন আমরা বেঁধে রাখতে চাই তখন আর ওটা সংস্কৃতি থাকে না, তখন ওইটা কারো পারপাস সার্ভ করার মতো কোনো একটা টুল হয়ে যায়। তো আমাদের দেশের সংস্কৃতি, আমি যতটুকু বোঝার শেখার পর থেকে দেখেছি, আমাদের দেশের সংস্কৃতিকে একটা গণ্ডির ভিতরে বেঁধে ফেলা হয়েছে, যার কারণে সব ধরনের মানুষ ওখানে অংশগ্রহণ করতে পারেনি। আমাদের সংস্কৃতি ছিল রাজনীতি কেন্দ্রিক, আমাদের সংস্কৃতিকে রাজনীতির মধ্যে বেঁধে ফেলা হয়েছে, যার কারণে কাওয়ালি অনুষ্ঠানে হামলা হয়েছে। হাইলাইটেড হয়নি সেটা পরের হিসাব, এখন হাইলাইটেড হয় কারণ এখন মিডিয়ার স্বাধীনতা আছে। আমাদের কাওয়ালি অনুষ্ঠানে হামলা নিয়ে কোনো নিউজ হয়নি বড় মিডিয়ায়, কারণ এখন এই যে স্যার একটা কথা বললেন যে এখন হাইলাইটেড হচ্ছে, এই যে লালন আখড়ায় হামলা হচ্ছে, কাওয়ালি অনুষ্ঠানেও হামলা হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় টিএসসিতে ছাত্রদের পিটানো হয়েছে, আমাদের স্টেজ ভাঙা হয়েছে, ছাত্রদের হেনস্থা করা হয়েছে, এটা নিয়ে নিউজ হয়নি। তার থেকে মুক্তির রাস্তা কি আসলে তৈরি হচ্ছে? মানে কি পেয়েছে এই জায়গাটাতে যদি আসি, আমরা কি চেয়েছিলাম তা তো বুঝতেই পারছি। আমাদের হয়তো প্রাপ্তির জায়গাটা এখনো পর্যন্ত আমি বলবো শূন্য, কারণ আমরা প্রত্যাশা করেছি অনেক বেশি নতুন বাংলাদেশের কাছে, কিন্তু প্রাপ্তির খাতায় যুক্ত হচ্ছে আস্তে আস্তে। আপনি বললেন যে এখন হাইলাইটেড হচ্ছে, যদি লালনের আখড়ায় হামলা হয়েছে সেটা এখন হাইলাইটেড হচ্ছে, বড় বড় নিউজ যারা মিডিয়া আছে তারা এটা কভার করছে, কিন্তু টিএসসিতে যখন হামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকার কেন্দ্রে, সেটা হাইলাইটেড হয়নি। তো এই পরিবর্তনটা আস্তে আস্তে হচ্ছে, আমরা প্রত্যাশা করছি পরিবর্তন সব জায়গায় হবে। মানে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে একটা কথা আসলো এখানে, মাহবুব মোর্শেদ নিশ্চয়ই কিছু অ্যাড করতে পারবেন। গণমাধ্যমের যে স্বাধীনতার কথা আমরা বলি, সেই জায়গায় কি চেয়েছে আর কি পেয়েছি?
আচ্ছা, আমি একটু ওনাদের আলোচনা থেকে শুরু করতে চাই। সেটা হলো যে নুসরাত যে কথাটা বলেছেন, যে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হলো যে আমাদের যে এই জুলাই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান কিন্তু খেটে খাওয়া মানুষের। কারণ আমরা যেটা জানি, ছাত্রদের নেতৃত্বে, ছাত্রছাত্রীদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্রছাত্রীদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু তাদের ডাকে যারা মূলত সাড়া দিয়েছেন তারা কিন্তু এদেশের আপামর জনগণ, যে যারা হলো খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক। এবং আপনারা দেখেছেন যে যাত্রাবাড়ি, উত্তরা বা এই যে ঢাকার যে মোহাম্মদপুরের নিচের অংশ, কেরানীগঞ্জ, এই জায়গাগুলো থেকে বিপুল বিক্ষোভ হয়েছে। ফলে এখানে একটা এই গণঅভ্যুত্থান একই সঙ্গে কিন্তু এখানে যে মিডল ক্লাসের যে এস্টাবলিশমেন্ট, যেটা আপার মিডল ক্লাসের যে এস্টাবলিশমেন্ট, কালচারাল এস্টাবলিশমেন্ট, সেটার বিরুদ্ধেও গণঅভ্যুত্থান। কারণ আমরা জানি কি, যে ফ্যাসিস্ট যে আওয়ামী রেজিম এই 15.5 বছর বাংলাদেশকে শাসন করেছে, তাদের সঙ্গে সবসময় সহযোগীর ভূমিকা কিন্তু পালন করেছে এই কালচারাল ফোর্সটা। তাদের একটা অক্সিলারি ফোর্স, একটা তাদের সহযোগী ফোর্স হিসেবে সবসময়ই কালচারাল ফোর্সটা কাজ করেছে। সেখানে আপনি নাট্যকর্মী বলেন, গায়ক বলেন, সাংবাদিক বলেন, এরকম একটা বিপুল অংশ কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। যখন শেখ হাসিনা ছাত্রদের উপরে, জনতার উপরে যখন গুলি চালাচ্ছে, তার কর্মীদেরকে যখন নির্দেশ দিচ্ছে গুলি চালাতে, তখনও কিন্তু আমরা গণমাধ্যম কর্মীদের দেখেছি যে তারা গিয়ে গণভবনে সভা করে বলছে যে হ্যাঁ, আমরা আপনার সঙ্গে আছি, আপনি চালিয়ে যান এই আপনার হত্যাযজ্ঞ, বা আপনার এই প্রক্রিয়া চালিয়ে যান। সেটা তো হত্যাযজ্ঞকে সরাসরি সমর্থন করার ব্যাপার। এখন আমরা কি চেয়েছি এবং কি পেয়েছি, সেটার সেই প্রশ্নে যদি আসি, তাহলে বলবো যে আমরা প্রথমত যেটা চেয়েছি সেটা হলো এই শেখ হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম, সেটার পতন আমরা চেয়েছি। দ্বিতীয়ত যেটা চেয়েছি সেটা হলো তারা যে এই যে লুটপাটতন্ত্র কায়েম করেছিল, তারা যে একটা নিপীড়নমূলক একটা ব্যবস্থা কায়েম করেছিল, সেটার অবসান আমরা চেয়েছি। তো এই গণঅভ্যুত্থানের সফলতার মধ্য দিয়ে শেখ হাসিনা শুধু না, শেখ হাসিনার পারিষদবর্গ, তার মন্ত্রিসভা এবং তার সঙ্গে 300 আসনের এমপি এবং তাদের যে সুবিধাভোগী, সবাই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে ভেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে এখানে হলো একটা নতুন ব্যবস্থা তৈরির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই জায়গাগুলোতে আমাদের ইমিডিয়েট একটা রিপ্লেসমেন্ট দরকার হয়েছে, সেই রিপ্লেসমেন্টগুলো হয়েছে। কিন্তু মূল যে কাজ, আমরা যখন প্রাপ্তির কথা বলবো, তখন এই যে নুসরাত বা আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম, সেটা হলো যে মিডল ক্লাসের একটা অংশ, আপার মিডল ক্লাসের একটা অংশ, যারা কালচারাল ফোর্স হিসেবে আওয়ামী লীগকে, তাদের ফ্যাসিজমকে এতদিন সহযোগিতা করে এসেছে, তারা কিন্তু এখন বহাল তবিয়তে আছে। সেটা গণমাধ্যমে বলেন, অন্যান্য সংস্থায় বলেন, সমস্ত জায়গায় তারা কিন্তু সক্রিয় অবস্থায় আছে। এখন আমরা রাতারাতি তো এটা চেঞ্জ করতে পারবো না। তারাই নানান রকমের কিন্তু ঘটনা ঘটাচ্ছে, তারাই নানান রকমের বিতর্ক ইনিশিয়েট করছে, এবং আমরা বুঝে হোক না বুঝে হোক সেগুলোতে ফাঁদে পা দিচ্ছি। অনেক সময় আমাদের পক্ষের অনেকেও তাদের ফাঁদে পা দিচ্ছে। এখানে একটা প্রশ্ন আসলে উঠে আসে, আমরা তো একটা ব্যবস্থার পরিবর্তন চেয়েছি। সেই জায়গায় যখন গত 16 বছরে বিভিন্ন শিল্পীদের ব্ল্যাক লিস্ট তৈরি হয়েছে, যে অন্য দলের বা অন্য মতাদর্শের বলে তাকে গান গাইতে দেওয়া হয় না, তাকে লিখতে দেওয়া হয় না, তাকে সিনেমা করতে দেওয়া হয় না, এখন যদি এই সময় দাঁড়িয়ে আওয়ামী পন্থী যারা ছিলেন তাদেরকেও এইভাবে ব্ল্যাক লিস্টেড না, করা হয়, এখানে আমি এটা কি আসলে দীপ্তি, ব্যবস্থার এখানে আমি পরিবর্তন? একটু বলি। জি। সেটা হলো যে আপনি কিন্তু একজন শিল্পীকে, একজন সাংবাদিককে, একজন সাধারণ মানুষকে এই আওয়ামীপন্থী বলে তাকে ভিক্টিমাইজ করা হচ্ছে, সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। যে আমি প্রথমেই কিন্তু বলেছি যে একজনের মতাদর্শ থাকতে পারে। আওয়ামী লীগ একটা অপরাধ করেছে, তারা 16 বছর ধরে একটা ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল, তিনটা ইলেকশন তারা করতে দেয়নি, তারপরে হলো একতরফাভাবে ক্ষমতায় থেকেছে। এখন আপনি তারপরেও আওয়ামী লীগ করতে পারেন, আমরা তারপরেও, আপনি যদি সাধারণ একজন আওয়ামী লীগের কর্মী হন, আপনার কিন্তু কণ্ঠরোধ করার কথা আমরা কেউই বলবো না। কিন্তু আপনি যখন শেখ হাসিনার বাহিনী যখন ছাত্রদের উপর গুলি চালাচ্ছিল, যখন তারা হলো নিপীড়নগুলো করছিল, যখন তারা হলো এই রাষ্ট্রযন্ত্রকে ফ্যাসিস্ট হয়ে ওঠা সহযোগী
গণহত্যা করছিল, তখন তো আপনি একজন অপরাধী। এখন আপনাকে, আমাদেরকে সবাইকে এই জায়গাটায় আসতে হবে যে আমরা কাকে হলো অপরাধী বলবো এবং কাকে সাধারণ আওয়ামী কর্মী বলবো। এখন আপনি যদি যে কোনো একজনকে আমরা কিন্তু এরকমও দেখেছি যে আরিফিন শুভ বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন বলে তার প্লট বাতিল হয়েছে। এখন প্রশ্ন হলো যে উনি কি প্লট প্রাপ্য হয়েছিলেন? যে আপনি তাকে কোন ক্রাইটেরিয়ায়, ওনার কি ঢাকা শহরে অন্য বাড়ি ছিল, ওনার কি আরও প্লট ছিল, এগুলো আপনি যখন এই কালচারাল বিতর্ক এইভাবে আনবেন তখন কিন্তু সেটা খুবই সমস্যাজনক। Okay. আপনি এখন দেখেন যে ক্রাইটেরিয়াটা কি ছিল, তার কি ঢাকায় অন্য সম্পত্তি ছিল? আমরা সবাই জানি যে এইগুলো কি কি ক্রাইটেরিয়া ফিল করে এখানে আসতে হয়। মানে এখন এখানে একটা আপনি ভুল কিন্তু- মেসেজও দেয়া আপনি হয়। কিন্তু হ্যাঁ। জিনিসটাকে প্রজেক্ট করছেন আরিফিন শুভ অ্যাজ ইট ইজ, যে আরিফিন শুভ যেহেতু শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছে এ কারণেই তার প্লট বাতিল হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে সরকার কি করছে, তার ক্রাইটেরিয়াটা তিনি ফুলফিল করেছিলেন কিনা, তখন তাকে অবৈধভাবে এই প্লট বা এই সুবিধাগুলো দেওয়া হয়েছিল কিনা, এটা কিন্তু আপনি যে জায়গা থেকে প্রশ্ন করছেন সেটা কিন্তু আওয়ামী কালচারাল যে ফ্যাসিস্ট সহযোগী তাদেরকে কিন্তু বাঁচানোর জায়গা থেকে আপনি প্রশ্নটা করছেন। আপনি কিন্তু তার অপরাধটা দেখছেন না। যে সাংবাদিকরা ওখানে গিয়ে উপস্থিত হয়ে শেখ হাসিনার গণহত্যাকে সমর্থন দিয়েছিল তাকে আপনি কোন যুক্তিতে সাংবাদিক বলবেন, সেটার প্রশ্ন আপনি উত্তর দেন। True. আচ্ছা মাহবুব, Very এখানে true. আমি একটু অ্যাড করতে চাই। আপনি যেহেতু একজন অভিনেতার কথা বললেন, আসাদুজ্জামান নূর বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে যে কোনো জায়গায় একজন ভালো অভিনেতা, প্রখ্যাত অভিনেতা, প্রবীণ অভিনেতা, বয়স্ক নাগরিক, ওকে। কিন্তু এই লোক তো আওয়ামী লীগের এমপি ছিলেন, আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন। শুধু তাই না, তার নির্বাচনী এলাকায় তার বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ আনার পরে সেই 4 জন লোককে ক্রসফায়ার দিয়ে হত্যার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এখন সেই আসাদুজ্জামান নূরকে যখন আপনি মানে পিজি হসপিটালে যখন চিকিৎসার জন্য কারাগার থেকে নিলেন, সেখানে কিন্তু সাধারণ আহত ওই একই কেবিনে, একই ফ্লোরে হসপিটালে জুলাই আন্দোলনে আহত ছাত্ররা সেখানে আছে, তাদের হাতে তিনি সেখানে তাদের রোশানলে পড়েছেন। এখন তার প্রতি যেই আচরণটা হয়েছে সেটাকে কি আপনি বলবেন একজন শুধু একজন অভিনেতার প্রতি আঘাত? না। সো এই জায়গাগুলো একটু পরিষ্কার রাখা উচিত আমাদের। এই যে ন্যারেটিভটা চেঞ্জ করে দেয়া, এটার একটা বড় মাধ্যম তো এখন আসলে আমাদের সোশ্যাল মিডিয়া কাজ করছে, এবং একটা গ্রুপের সবচেয়ে বড় কাজের ক্ষেত্রই এখন কিবোর্ড হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, এবং কোন জিনিসকে কোনভাবে আসলে নেওয়া হবে। এখন আসাদুজ্জামান নূরকে হত্যার আসামি না ভেবে যদি বাকের ভাই ধরা হয়, সেখানে খুবই ইজিলি সেন্টিমেন্ট হয়তো অ্যাট্রাক্ট করা যায়। সেই জায়গায় আমাদের একজন আইটি বিশ্লেষক রয়েছেন, আমরা আসলে কতটুকু ট্যাকেল দিতে পারছে এই অবস্থাটিকে? সাইফুল ইসলাম। ধন্যবাদ দীপ্তি, শোনা যায়? আচ্ছা, তো আমি যদি আজকের ডিসকাশনের রিজিওনাল টপিকটা তুলি, সেটা ছিল যে আমাদের আশা কি ছিল, প্রাপ্তি কি ছিল। আমি একটা জিনিস যদি বলি, আমি যদি আরম্ভ করি এটা বলে যে আমরা যে এই যে নতুন যে রিয়ালিটি, এই যে বাস্তব, এই বাস্তবের জন্য আমরা কোনো প্রিপেয়ার ছিলাম না। দিস ইজ নাম্বার 1, যেটা আমাদের প্রাপ্তি মধ্যে যদি আমরা লিস্ট করি, এই প্রাপ্তিটা কি, কোন রিয়ালিটিটা আমরা প্রিপেয়ার ছিলাম না। আমি একটা স্পেসিফিক একটা জিনিসের কথা বলবো। আমরা দুইটা জিনিস আমি দেখতেছি, আমি ব্যক্তিগতভাবে। একটা হচ্ছে আমাদের দুটো শত্রু এখন। একটা হচ্ছে আমরা নিজেরা, অন্তর্দ্বন্দ্ব, পাস্ট নিয়ে, যেখান থেকে আমি ভেবেছিলাম যে 5th অগস্টের পরে আমরা পাস্ট থেকে আমরা সামনে যেতে পারবো, পাস্টটাকে পাস্টের জায়গায় লাগবো, ওটার বিচার হবে, এই হবে, সেই হবে, এটা অন্য জায়গায়, আমরা উই উইল ফোকাস অন দ্য ফিউচার। সেটা হচ্ছে না, সেটা নিয়ে এটা একটা জিনিস আমার। আরেকটা হচ্ছে আমাদের এক্সটার্নাল এনিমি, যেই জিনিসের জন্য আমার মনে হয় বাংলাদেশ রিয়েলি প্রিপেয়ার ছিল না, যে আমাদের বিরুদ্ধে আমরা করাপ্ট, আমরা দিস দ্যাট, অনেক কিছু ছিল, কিন্তু গ্লোবালি সারা পৃথিবীতে আমাদেরকে কমিউনাল বলা হবে, এবং ওই কমিউনালিজমের বেসিসে আমাদের সমাজ, আমাদের দেশকে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে, এটার জন্য বোধহয় আমরা প্রিপেয়ার ছিলাম না, অন দ্য বেসিস অফ কমিউনালিজম। এটা কেন আমি ইয়েতে তুলতেছি, যে আপনারা যদি চিন্তা করে দেখেন যে একটা দেশ ভাঙ্গে কিভাবে, একটা দেশ ভাঙ্গে আর্মি মুভ ইন করে,
রকেট ফায়ার করে, এখানে একটা দেশকে কাট অফ করে। কিন্তু এখন দ্য টার্মস অফ রিয়ালিটি হ্যাজ চেঞ্জড। আমাদেরকে দেশ ভাঙা হচ্ছে সামাজিক মাধ্যমে দিয়ে। আপনার যে কথাটা ওখান থেকে আমি নিচ্ছি। আমাদের এখন সবচেয়ে বড় শত্রু আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে সামাজিক মাধ্যমটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এই নতুন স্বাধীনভাবে, সেটা আমরা জানি না। ইলেকট্রনিক কি বলে ইনফরমেশন অ্যাক্ট, আইসিটি অ্যাক্ট দিয়ে সব আমাদেরকে কমপ্লিটলি ফিনিশ করে ফেলছে। এবং যেই জন্য আজকে যখন নাকি আমাদের দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, আপনি যদি দুই দিকে দেখেন, একটা যদি দেখেন ইন্টারনালি, এই যে হচ্ছে গার্মেন্ট ফ্যাক্টরিতে হামলা হচ্ছে, ইনস্টিটিউশনে হামলা হচ্ছে, তারপরে যতগুলো জিনিস হচ্ছে, এগুলো কি বেসিক্যালি অনেক কিছু কিন্তু গুজবের উপরে। ওই যে একটা শব্দ ইউজ করলেন যে কিভাবে প্রজেকশন করা হয়, এবং প্রজেকশন করার জন্য একটা গোয়েবলসের একটা থিওরি আছে যে একটা মিথ্যা যদি 1000 বার যদি রিপিট করা হয় ওটা সত্যি হয়ে যায়। প্রবলেমটা হচ্ছে বিকজ আমাদের এখানে আমাদের প্রত্যেকের হাতে একটা করে ফোন, এর যার মধ্যে সামাজিক মাধ্যম আছে, একটা সত্যকে একটা মিথ্যাকে 1 মিলিয়ন বা 1 কোটি বার রিপিট করা যায় ভেরি ইজিলি, যেটা নাকি 1000 বার করা যেতে কঠিন হতো। তো এখন আমি যে জায়গাটায় আসতে চাই, আমি মনে করি যে আমাদের একটা রিয়েলিটিটা ফেস করা উচিত। আমি একটু সামনের দিকে কথা বলতে চাই। সামনের দিকের মধ্যে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশ গড়তে হলে ফান্ডামেন্টালি আমরা কিন্তু 71-এ থেকে আমরা আজকে যেখানে এসেছি, যে যতখানি টাইম লেগেছে, আমরা নেক্সট লেভেল উঠতে কিন্তু অনেক টাইম কিন্তু কম লাগবে। এখন কিন্তু টাইম কম্প্রেসড হয়ে গেছে। আমাদের এই টেলিফোন পেতে আমাদের যখন নাকি দরখাস্ত করতাম, যখন নাকি টেলিফোন ছিল 2 বছর লাগতো, এখন আমরা ইনস্ট্যান্টলি আমরা একটা টেলিফোন কানেকশন পেয়ে যাই, আমরা ইনস্ট্যান্টলি সারা পৃথিবীতে কথা বলতে পারি। স্পিড অফ চেঞ্জ, প্রগতির স্পিড কিন্তু প্রোগ্রেশনের স্পিড সাংঘাতিকভাবে বেড়ে গেছে। তো আমরা বাংলাদেশ যদি রাইট স্টেপস নেয় সামনে আগাতে পারে অনেক ফাস্ট। এটা কি করতে হবে? নাম্বার 1 থিং, the society has to be built on a digital platform. আমরা যে এতদিন ডিজিটাল বাংলাদেশের কথা শুনেছি সেটা আসলে কতটুকু বাস্তব? আমি ওইটার মধ্যে যেতে চাই না, বিকজ সবার মুখে একটু অলরেডি হাসি দেখা যাচ্ছে। আমার মনে হয় ওখানেই আমি ওটা নিয়ে একটু বলি। ডিজিটাল বাংলাদেশ যেটা আমরা খোঁজ নিয়েছি সেটা হলো যে যেটা ডিজিটাল বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগ শেষ করে স্মার্ট বাংলাদেশে চলে আসছে, কিন্তু আমরা যেটা জানি সেটা হলো যে তারা এই যে ডিজিটাল বাংলাদেশের মাত্র 5% বাস্তবায়ন করতে পেরেছে এবং 95% কিন্তু বাস্তবায়িত হয়নি। তার মধ্যেই তারা কাজ শেষ করে তারপরে তারা স্মার্ট বাংলাদেশ এসেছে, আসলে কিছুই হয়নি। আপনি দেখেন আমাদের ডিজিটাল বাংলাদেশের জন্য যেসব আইটি সেন্টারগুলো গঠিত হয়েছিল সেগুলো আপনারা নিউজে দেখেছেন, এগুলোতে বিয়ের অনুষ্ঠান হয়। এই অবস্থা আমাদের। আচ্ছা, তো এটা ঠিক আছে, এটা বাস্তব। কিন্তু আমি কিন্তু সব কিছু যত কথা আমি বলবো আমি অপটিমিস্টিক। আমি মনে করি দ্যাট যা হয়ে গেছে হয়ে গেছে, এবং ওটার জায়গা ওই জায়গাটা ওটাকে ঠিক করা হবে, ওটাকে বিচার করা হবে। আমি মনে করি যে বাংলাদেশে যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার আছে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের নাম্বার 1 জিনিস হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন সবাই হাতে আছে। এই ইনফ্রাস্ট্রাকচারের উপরেই ওই যে 40,000 কোটি টাকা দিয়ে যে বিয়েবাড়ি বানানো হয়েছে, 40,000 কোটি টাকার, ওইটাকে আপনি বাদ দেন, ওইটা অলমোস্ট রাইট অফ। আপনি যেটা বলছেন 5%, আর বাকি 95% অন্য জায়গায় হয়েছে। সো আমি একটা জিনিস সাজেস্ট করতে চাই। আমি মনে করি যে আমাদের এই নতুন প্রজন্ম, নতুন বাংলাদেশে আমাদেরকে ফার মোর অ্যাওয়্যার হইতে হবে অফ দ্য পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া। এখন ইলেকশন কিন্তু ওই যে বসে বসে ওই যে কি বলে ওই কত বড় সমাবেশ ওটার উপর নির্ভর করে না। ইলেকশন নির্ভর করে ডিজিটাল মিনসে কিভাবে ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করা হয়। এই যে আমেরিকায় যে ইলেকশন হলো, কমপ্লিটলি ডেটাবেসড ইলেকশন। ট্রাম্প ইভ্যালুয়েট করছে যে কত % লোক
এইসব বিহেভিয়ার প্যাটার্ন সব জানা আছে। কত পার্সেন্ট লোক তারা ইমিগ্রেন্টদেরকে নিয়ে কনসার্ন, কারা? এটা হচ্ছে বিগ ভোটার ব্লক, যারা যারা নাকি লোয়ার ইনকাম, এরা বুঝে টুঝে না, এরা ভাবে যে ইমিগ্রেন্ট এসে যে আমাদের জায়গা নিয়ে যাচ্ছে, সো আমি ইমিগ্রেন্টের উপরে ফোকাস করি। সে ডেটা ব্যাংক ফোকাসড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আরম্ভ করে। সো একটা হচ্ছে যে আমাদের ভবিষ্যৎটাকে ডেটা বেসড করতে হবে, এটা নাম্বার ওয়ান। কিন্তু আমি এখন একটা কথা বলতে চাই যে আমাদের এখন কি করা দরকার। আমাদেরকে এখন ইউনাইটেড হইতে হবে। সেটা সব জায়গায় সফলতার আমাদের জন্য। সরি সেটা সব জায়গায় সফলতার জন্যই আসলে আমাদের দরকার। রাইট। তো আমাদের অস্তিত্বের জন্য Absolutely. আমাদের আশেপাশে আমি দেখতেছি যে স্টর্ম ক্লাউডস, অন্ধকারের মেঘ আমি দেখতে পাচ্ছি আমাদের চারিপাশে। আমাদের সামাজিক, আমাদের তো অন্ধকার কেটে গিয়ে, আমরা তো অন্ধকার কেটে গিয়ে আলো দেখতে পাচ্ছি। আপনি কেন এখন অন্ধকার দেখতে পাচ্ছেন? আমি অন্ধকার দেখতে পারতেছি কারণ এখন আমি যেটা কখনো দেখি নাই, এখন আমি রেগুলার ম্যাপ দেখতেছি যেখানে চিটাগাং বাংলাদেশ থেকে বাদে আমাদের নর্থ বেঙ্গল বাংলাদেশ থেকে বাদ। এই জায়গাটা একটুখানি আপনাকে থামাই, নিশ্চয়ই আবারও আপনার কাছে আসার সুযোগ পাবো। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 27 বছর হলো এই 2রা ডিসেম্বর। সো এই যে আমাদের দেশের অংশ নিয়েই স্বাধীনতার 53 বছর পর আমাদেরকে ভয় দেখানো হয় কিংবা আমরা ভয় পাই, সেই জায়গাটির গ্রাউন্ডটা আসলে কি? আমরা পার্বত্য চট্টগ্রাম চুক্তির কতটুকু সফলতা দেখতে পাচ্ছি, সেটা কতটুকু কার্যকর? ব্যারিস্টার ফুয়াদ মেবি আমাদেরকে এখানে কিছু বলতে পারেন। ধন্যবাদ। প্রথমে একটু সংস্কৃতি নিয়ে বলি। বাংলাদেশের ডিসকোর্সে সংস্কৃতি এবং বিনোদন এই জিনিসটা একাকার করে ফেলা হয়। সংস্কৃতি মানে নাটক, সিনেমা, গান, থিয়েটার, গল্প, উপন্যাস না। সংস্কৃতি হচ্ছে আমার আপনার যাপিত জীবন, এবং সেটা 1-2 দিনের না, 9 মাসের যুদ্ধের যে জীবন না। আমার শত শত বছরের লড়াইয়ের ইতিহাস আছে। আমার এখানের যে মানে গোল্ডেন বেঙ্গল, যে সোনার বাংলার টার্মটা আসছে কোত্থেকে? ইসা খাদের সময় থেকে এসছে, ইলিয়াস শাহী বংশের সময় থেকে এসছে। যেই সময়টাতে এই বাংলা ছিল দুনিয়ার সবচেয়ে ধনাঢ্য অঞ্চল। মোঘল এম্পায়ারের যে গ্লোবাল জিডিপি ছিল 28%, সেই 28%-এ 13-14% জিডিপি উৎপাদিত হতো বাংলাতে। কেন বাংলাতে শকুনের দৃষ্টি পড়েছে? এই গল্পটা না জানা মানে হচ্ছে আপনার কোনো সংস্কৃতি নাই এই রাষ্ট্রে, এই জনগণের কোনো সংস্কৃতি নাই। আপনি জানেন না যে হাবিলদার রজব আলী খায়ের নেতৃত্বে আমাদের চট্টগ্রামের সন্তান, তার নেতৃত্বে সিপাহী জনতার প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে। কিন্তু আপনি সূর্য সেনের কথা জানেন, সূর্য সেনের হল আছে, প্রীতিলতা ওয়াদ্দাদের হল আছে, ক্ষুদিরামের নাচ গানের কথা জানেন। এরা কারা? হিন্দুত্ববাদী সংগঠন, এই যে ইসকন, বিজেপির পূর্বপুরুষরা, যারা অখণ্ড ভারতে বিশ্বাস করত। অতএব তাদেরকে আপনি আপনার দেশের মাস্টারদা আকারে, বিপ্লবী আকারে আপনার জনগণকে জানাচ্ছেন সংস্কৃতির মধ্য দিয়ে। তো এটা তো আপনার সংস্কৃতি না। আপনার রজব আলী খায়ের গল্প আপনার নাই কেন? আপনার শরীয়তুল্লাহ তিতুমিরের গল্প নাই কেন? এই দায় কার? রাষ্ট্রের কালেকটিভ রেসপন্সিবিলিটি, কালেকটিভ ফেলিয়ার। তো বলছি যে সংস্কৃতি কি, এটাকে বোঝা দরকার। যে আলোচনাগুলো এসছে, এইটা আসলে সংস্কৃতি না, এগুলো হচ্ছে বিনোদন। সংস্কৃতিকে ফুটিয়ে তোলার মাধ্যম। এখন সাবস্ট্যান্স মানে আপনি একটা গান গাইবেন, ওই গানের সাবস্ট্যান্সটা হচ্ছে সংস্কৃতি। আপনি একটা নাটক, সিনেমা করবেন, ওটার স্ক্রিপ্টটা হচ্ছে আপনার সংস্কৃতি। ওখানে আপনার জীবন ফুটে উঠছে কিনা। ওখানে আপনি দেখেন হুমায়ুন আহমেদের নাটকগুলো কেন বিখ্যাত হয়েছে? কারণ হুমায়ুন আহমেদের নাটকে ধর্মকে ক্যারিকেচার করা হয় নাই। সেখানে দেখানো হয়েছে যে ঘরের মুরব্বি নামাজ পড়ছেন, নামাজের পার্টিতে বসে কোরআন শরীফ পড়ছেন, আবার উঠানে গিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে রাতের বেলা গান গাইছেন। এটা হচ্ছে আমার জীবন, যাপিত জীবন। কিন্তু আপনি ডিসকোর্স যেটা আপনি হিন্দুত্ববাদী দিল্লি, কলকাতার সংস্কৃতি যেটা চাপিয়ে দিয়েছেন, সেই সংস্কৃতি কোনটা? আপনার নাটকে আপনার শত্রুকে গ্লোরিফাই করা হয়েছে, আপনাকে আপনার রাষ্ট্রের শত্রুকে চিনতে দেওয়া হয় নাই। অতএব বাংলাদেশে কোনো সংস্কৃতি নাই, হয় নাই কোনো দিন এই রাষ্ট্রের সংস্কৃতি। এইখানে এই ডিসকোর্সে কনক্লুশনে আসতে হবে, বিশেষ করে তরুণদেরকে আসতে হবে যে আমার এই রাষ্ট্রে কোনো সংস্কৃতি নাই, গান বাজনা সংস্কৃতি না। এই সংস্কৃতিটা গড়তে হবে। গণ অভ্যুত্থানের যারা নায়ক নায়িকারা আছেন এখানে, যারা অ্যাক্টিভিস্ট ছিলেন, সেই সংস্কৃতিটা কেমন? সেই সংস্কৃতিটা হচ্ছে আমার 800 বছরের লড়াই,
আমার 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 খিলজি বংশের গল্প, আমার ইলিয়াস শাহী বংশের গল্প, ফুয়াদ আমার ভাই, ব্রিটিশ ফুয়াদ বিরোধী ভাই, আন্দোলনের আপনার- গল্প। আপনার কি মনে হয় যে বিনোদন বলছেন সংস্কৃতির যে অংশটাকে, সেই অংশটাকে ধরেই নিচ্ছি যে বাদ দিলাম বা সেটার দিকে মনোযোগ দিলাম না, সেইটাকে বাদ দিয়ে শুধুমাত্র ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই ভূখণ্ডের যে 56,000 বর্গমাইলের অন্তর্ভুক্ত যে সমস্ত ব্যক্তিরা জন্ম নিয়েছিলেন বা মুসলিম যারা ছিলেন, শুধুমাত্র সেইটুকু ইতিহাস এবং দলিল ধরে যদি আমরা শুধু সংস্কৃতি বানাতে চাই, তরুণ প্রজন্ম ইন্টারেস্টেড না, হবে? না, ওটা আমি এটা বুঝাইতে পারিনি হয়তো তোমাকে। সেটা হচ্ছে যে এই গল্পটা তো তোমার নাটক সিনেমাতে নাই। আমি হাবিলদার রজব আলী খানিয়ে তো কোনো নাটক থিয়েটার দেখি নাই, কোনো সিনেমা তো দেখি নাই। তাহলে তো প্রশ্ন হচ্ছে তুমি যেটাকে বিনোদন হিসাবে চেঞ্জ করবার সংকল্প নিয়ে তোমরা কথা বলছো, তোমাকে আগে তো সংস্কৃতি ঠিক করতে হবে, তোমাকে তো আগে ঘাট ঠিক করতে হবে, কোন ঘাট থেকে তুমি নৌকায় উঠবা। এরপরে তুমি কি নৌকায় উঠবা না শিপে উঠবা না লঞ্চে উঠবা সেটা তোমাকে ডিসাইড করতে হবে। এগুলো হচ্ছে মাধ্যম, এগুলো সংস্কৃতি না। আমার সংস্কৃতি নাই বাংলাদেশে, কিন্তু আমার লড়াইয়ের ইতিহাস আছে, সেটাকে তুমি কিভাবে সেটাই তুলে আমি ধরবা? আপনাকে বলছি যে লড়াইয়ের ইতিহাসটা নিয়ে আমাদের আগের, মানে আমি আমাদের বলতে আমি বোঝাচ্ছি যাদের বয়স হয়তো 28-এর মধ্যে, 28-এর নিচে যারা, আমাদের আগের দুটো প্রজন্ম, যারা 40-এর মধ্যে এবং যারা বর্তমানে 65-র মধ্যে, এই দুটো প্রজন্মই লড়াইয়ের ইতিহাস মুখে বলে গেছে এবং সুফল নিয়েছে অন্য কিছুর, দেখিয়েছে অন্য কিছু। একমত, তরুণ একমত। প্রজন্মের ওপরে যারা মাত্র পড়াশোনা শেষ করেছে বা শেষ করবে, এখনো পড়াশোনার মধ্যে আছে, এই প্রজন্মের ওপরেই শুধুমাত্র লড়াইয়ের ইতিহাসকে সংস্কৃতি হিসেবে ধারণ করার দায় চাপানোটা না, একটু দায় চাপানো হচ্ছে। অশালীন হয়ে যাচ্ছে না না, না, ব্যাপারটা? ওটা তোমাকে দায় চাপানো হয় নাই। এখানে ডিসকাশন চলতেছে সংস্কৃতির আলোচনা নিয়ে, কারোর উপর দায় চাপানো হচ্ছে না না, আমি প্রজন্মের কথা বলছি হ্যাঁ, যে না, এই না, প্রজন্মকে এটা বিশ্বাস করতে বলাটা একটু অশালীন না, হয়ে সেটা যায় করা না? হচ্ছে না, মোটেও করা হচ্ছে না। কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে যে আকারে তোমরা এটাকে পরিবর্তন করবার চিন্তা করতেছো, গোড়ার জায়গাটা যদি এই তরুণ প্রজন্মের কাছে পরিষ্কার না হয়, এই প্রজন্ম আরেকটা ভুল করবে, আগের আরেকটা ফাঁদে প্রজন্ম পড়বে। কি করলো, তার আগের তো বললাম, প্রজন্ম কি তো করলো? বললাম কালেকটিভ ফেলিয়ার। আমি ইন্টারাপ্ট করো না, আমি মোটামুটি তোমাকে এটা উত্তর দিয়ে দিব। আমার কথা বোঝার চেষ্টা করো, শেষ পর্যন্ত গেলে তুমি উত্তর পেয়ে যাবে। ভেহিকেল অ্যান্ড ফিলসফি দুইটা জিনিস পার্থক্য করতে হবে। একটা ছেলে মেয়ে অনেক পড়তে জানে কিন্তু সে ভালো পরীক্ষা দিল না, তার কাছে হিস্ট্রির আইডিয়া ভালো, পরীক্ষার খাতায় সে 0 পাবে। অতএব তাকে ওখানে মার্কস যেমন পাইতে হবে, আবার লেখার সাবস্ট্যান্সও থাকতে হবে। দুইটা বিষয় হচ্ছে, দুইটাকে মিলে হচ্ছে আমার সংস্কৃতিকে তুলে ধরার গল্প, আন্দোলনটা। দ্বিতীয় জায়গা হচ্ছে মুক্তিযুদ্ধের কথা আসছে, যে মুক্তিযুদ্ধে একটু আপার ক্লাস অথবা একটু বনেদিরা করেছে, আমরা একটু নমশূদ্ররা করেছি। বাস্তবতা তা না। 71-এর যুদ্ধ নমশূদ্ররাই করেছে। না না, মুক্তিযুদ্ধকে তো আমরা তো বলেছি জনযুদ্ধ বলেছি, এটা আপার ক্লাসটা করছে না, ওটা নুসরাত পয়েল বলেছে যে আন্ডারমাইন করা। না না, এটা বলে না, এটা বলে না। আমি বলেছি যুদ্ধকে একটু অদ্ভুত দেখা যায়, কারণ মুক্তিযুদ্ধের সাথে বড় বড় তৎকালীন পাকিস্তান আমলের রাজনৈতিক দলগুলো ছিল, বুদ্ধিজীবীরা ছিল, জুলাই বুদ্ধিজীবীরা অভ্যুত্থানের ছিল না। সাথে ছিল না। বুদ্ধিজীবীরা ছিল। বলছি উত্তর দিলে। আমরা পাকিস্তান আমলের তখনকার যে সাংস্কৃতিক আহমদ আন্দোলন, সফর লেখা পড়ো, নাম ধরে ধরে বলে দিয়েছে বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হইতো না। বাংলাদেশ স্বাধীন না হোক, কিন্তু বুদ্ধিজীবীরা কথা বলেছিল না, তো। ছিল না। আমি নাম বলছি তোমাদেরকে, বলছি এটা তোমার হিস্ট্রিতে তোমাদের রিভিজিট করা দরকার। 5 জন বুদ্ধিজীবীর নাম বলো যারা পাকিস্তানের আন্দোলনের বিপক্ষে লিখেছে 71 সালে। 5 জনের নাম বলো তোমরা, বলো। যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 71 তারা পক্ষে বলুক বিপক্ষে বলুক, 71 নমশূদ্রের লড়াই, বলেছিল। তোমাদের লড়াই, আমাদের লড়াই। ফুয়াদ ভাই, ব্যাপারটা হচ্ছে তারা যে কথাগুলো বলেছিল সেটা ভুল হোক ঠিক হোক, তারা তখন কথা বলেছিল। আমি এটা বলতে চাচ্ছি, জুলাই অভ্যুত্থান যখন শুরু হয়েছিল তখন দীর্ঘ একটা সময়, প্রথম 20 দিন জুলাই অভ্যুত্থানের কোনো রেকগনিশনই ছিল না। না, সেটা ঠিক আছে, এটা 71 এইটা আমি ছিল। এইখানটা বলতে চাচ্ছি, এই পয়েন্টটা আমি এসেছি। ওটা 71 ছিল মাহবুব ভাই, এটা 71 ছিল। 71-এ 70-এর নির্বাচনে বিজয়ী এমপিরা 71-এর জুন জুলাইতে যে নির্বাচন হয়েছে, বহু লোক নির্বাচন করছে না, আবার নির্বাচন করছে না, ওই সংসদ বাতিল করে দিয়ে করছে। তো প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে বিজয়ীরাই হচ্ছে তার গ্লোরির ইতিহাস লেখে, এটা আগে থাকে না কখনো। এই যে আজকের বড় বড় বুদ্ধিজীবীরা, এরা জিন্নাকে নিয়ে 70 সালেও কবিতা লিখেছে, এরা সুফিয়া কামালরা জিন্নাকে বন্দনা করে কবিতা লিখেছে, এই গল্প তো আছে। এইটা লড়াইটা নমশূদ্রের লড়াই ছিল, জাফর ইকবালরা যুদ্ধ করে নাই। ভাই, জিন্নাকে নিয়ে কবিতা লেখা তো যৌক্তিক। জিন্না তো পাকিস্তান আন্দোলনের নেতা এবং আপনাদের শেখ মুজিব এই ভূখণ্ডের নেতা।
আপনি তো অস্বীকার করতে পারবেন না, আপনি জিন্নাকে অস্বীকার করতে পারবেন না, সেটা আপনি 70 ভাষা সালে, 70 সালে। না আপনি ভাষানিকে অস্বীকার করতে তো আপনি পারবেন না। So, আপনি এই যেভাবে ভাষানিকে পারবেন না, আপনি জিন্নাকে পারবেন না। জিন্না না হলে পাকিস্তান হইতো না, আপনি বাংলাদেশের কথা তো পরের চিন্তা। সেটা তো অস্বীকার করা হ্যাঁ, হচ্ছে না। তাহলে জিন্নাকে নিয়ে কবিতা লেখা যাবে। কিন্তু জিন্নাকে নিয়ে 70 সুফিয়া সালে- কামাল কখন কবিতা লিখছে? জিন্নাকে নিয়ে সুফিয়া কামাল কত সালে 70 সালে লেখা নাই। 69 লিখছে। জিন্নাকে নিয়ে সুফিয়া কামাল কবিতা লিখছে 67 এ। পাকিস্তানের একাডেমিক রিকনস্ট্রাকশন বোর্ডের যে কালেকশন আছে 69-70 সালে তারা যে বই ফুয়াদ ভাই, লিখেছে। মেবি হচ্ছে ভাই বলতে চাচ্ছেন যে এরকম যে জিন্নার আসলে যে হচ্ছে রেলিভেন্স ছিল সেটা উনি মারা যাওয়ার পরপরই শেষ হয়ে গেছেন। 71-এর সময় না উনি ওখানে রেলিভেন্ট ছিলেন, 70-এও ছিলেন না, 69-এও ছিলেন না। হয়তো 47-এ দেশভাগ হয়েছে, Exactly. তার বড় একটা অবদান আছে এবং তার Exactly. জন্য 71-এও কবিতা লিখলে আমার মনে হয় না তাতে কোনো কিছু যায় আসে, কারণ 47-এ যদি দেশভাগ না হয় আমার 71-এ বাংলাদেশে আসতো না না, কোথাও। বুদ্ধিজীবীর প্রশ্ন হচ্ছে যে তোমার এখন যা- বুদ্ধিজীবী আমরা একটু তার বর্তমান প্রশ্নটা বাংলাদেশে চলে আসি আমার তাকে মনে নিয়ে হয়। হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় নেতারা কত বছর আগে মারা গিয়েছে? না রেলেভেন্স আমরা কেন এখনো ভাষানিকে নিয়ে কথা সেটা তো বলবো? বলা হয়নি, রেলেভেন্স নাই। বাট বলছি যে দালালিপনার কথা যেটা বলতেছে তোমাদেরকে যে কিন্তু রেকগনাইজ করে নাই জিন্নাকে বুদ্ধিজীবীরা, নিয়ে কবিতা লেখা তো ছেড়ে দেন, আসলে আমি দালালি দালালি এই পনাই দালালিপনাটা 71-এ করছে বুদ্ধিজীবীরা। হ্যাঁ ঠিক আছে, সেটা এইটা জিন্না মরার লড়াইটা কত শুধু বছর পর? নবশূদ্রের জিন্না লড়াই মরার না। 20-22 বছর পর। তো একজন মানুষ মরার 20-22 বছরের মধ্যে যদি তার দালালি করা না যায়, তো আমরা এখন যাদের দালালি করি তারা কয় বছর আগে মারা গেছে? তুমি বলতেছো তোমার প্রসঙ্গে যাচ্ছে, তোমরা নতুন নতুন ইস্যু রেজ করতেছো। জুলাইতে তোমাদের আন্দোলন কোনো বুদ্ধিজীবী রেকগনাইজ করে নাই। ওই প্রসঙ্গ টেনে বলছি যে 71-এও জনযুদ্ধকে রেকগনাইজ করে নাই তখনকার বুদ্ধিজীবীরা। ভাই এখানে একটা 71-এ জনযুদ্ধই ছিল, আমি একটু গরিব মানুষের যুদ্ধ আপনার ছিল। নুসরাত যেটা বলেছেন সেটা কিন্তু আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। কারণ হলো যে আমরা সেই আলোচনাটা করেছি যে যখন এই জুলাইয়ের গণঅভ্যুত্থান চলছিল তখন কিন্তু আমরা যাদেরকে এখন বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, সুশীল, কবি, সুশীল। সাহিত্যিক যাই বলি না কেন, এদের একটা বড় অংশ মানে এই মানে প্রায় তখন কোনো সবাই- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেরকম ছিল তখন এই স্বাধীন জুলাই এটা ছিল না আসলে। স্বাধীন বাংলা ফুয়াদ ভাই। বেতার কেন্দ্র ছিল, অনেক গান কিন্তু মুক্তিযুদ্ধের সময় রচিত হয়েছিল। সেই সময় সেটা স্বাধীন বাংলা বেতার, হ্যাঁ উনি কিন্তু একটা সিনেমা বলছে যে সিনেমা মুক্তিযুদ্ধের পরপরই রিলিজ হয়েছিল। আপনি জানেন যে জহির রায়হানের যে স্টপ জেনোসাইড সেটা কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ওটা উনি তৈরি করেছিলেন এবং প্রদর্শন করেছিলেন। কলকাতায় গিয়ে এবং চরমপত্র অসংখ্য প্রকাশিত হতো বুদ্ধিজীবী এটা তখন। করেছেন। স্যাটায়ার হচ্ছে তখনও স্যাটায়ার, আমরা এখন ফেসবুকে করে, আমরা এখন মিমস শেয়ার করি, তখন চরমপত্র হতো। কিন্তু তখন হচ্ছে বুদ্ধিজীবী সমাজের অংশগ্রহণ পার্থক্য ছিল এইটাই। ওখানে। কিন্তু আমাদের তো কোনো স্বীকৃতিই দেয় নাই কেউ। আমার এবং মনে আপনি হয় দেখেন, সংস্কৃতির তর্কটা থেকে আমরা হ্যাঁ, এবার আপনি দেখেন যে যখন এই জুলাই গণঅভ্যুত্থান চলছে তখন বুদ্ধিজীবীরা কিন্তু সবাই বলছে যে এটা ন্যায়নি আসলে এক গুটি কিন্তু আমরা কয়, অনেক গুটি শিল্পী কয়, শিল্পী গুটি কয় সংস্কৃতি বুদ্ধিজীবী মানুষকে তারা ইয়ে দেখেছি করছে। রাস্তায় নামতে শেষের এখন দিকে 5 হলো। আগস্টের পরে নিলে সেটা তো ডিফারেন্ট একটা কোশ্চেন। এখন তো আপনাকে একটা ঘটনার কথা বলি। 18 তারিখের পরে 19 তারিখে শাহবাগে আমরা মাত্র 23 জন লোক মানববন্ধনে দাঁড়িয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে হামলার পরে এবং মাত্র 23 জন লোক। এখন এই 23 জন লোকের মধ্যে ছিল 5 জন সাংবাদিক, 3 জন কবি, 2 জন অবসরপ্রাপ্ত অধ্যাপক, 2 জন ইউনিভার্সিটির টিচার। তাদের মধ্যে 2 জন এখন হচ্ছে কি উপদেষ্টা পরিষদে আসছেন। ফুয়াদ ভাই আপনি জানেন এই যে আমরা যখন এই যে লেখক, কবি, শিল্পী, শিক্ষকদের অনুষ্ঠান প্রোগ্রামগুলো করতাম, আমাদের লোক হতো না, লেখক কবিরা আসতো না। আমরা নুসরাতদেরকে ফোন দিতাম যে আপনারা আসেন, আমাদের সব মিলায় 10 জনও হয় না, আপনারা আসেন। ওরা তখন আসতো। এই অবস্থা মানে জিনিসটা হলো যে এইটা পুরা যে ওই প্রশ্ন ধরে বলছিলাম যে এখানে যারা এই কালচারাল ফ্রন্টের যারা নেতৃস্থানীয় ব্যক্তি যারা এটাকে লিড করতেন তারা এই আন্দোলনের সঙ্গে আসেনি তো। পার্শিয়াল একমত, কিন্তু নবশূদ্র আমার মনে হয় যে সংস্কৃতি নিয়ে আরেকটা রাউন্ড টেবিল হতে পারে। আমরা বরং একটু পার্বত্য চট্টগ্রাম চুক্তির কথা শুনতে Right. চাচ্ছিলাম, ছোট্ট করে শুনতে হবে প্রথম সময় হচ্ছে যেহেতু যে কম। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যেটা হয়েছে এটাকে দেখবেন যে শান্তি চুক্তি আকারে বলা হয় এবং চুক্তির পার্টিসগুলো দেখেন, ওখানে চুক্তিতে বলে দেওয়া আছে যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটির সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর সাথে জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার চুক্তি হচ্ছে। শান্তি চুক্তি শব্দটা কোত্থেকে আসলো? কোথাও নাই। তারপরে হচ্ছে আদিবাসী একটা তর্ক দেখবেন শব্দ বারবার বলা হয়। ভাবখানে এরকম যে আমরা ইউরোপিয়ানদের মতো গিয়ে যেভাবে আমেরিকা দখল করেছে, কানাডা দখল করেছে, ব্রিটিশরা গিয়ে যেভাবে অস্ট্রেলিয়া দখল করেছে, ওখানকার মাওরি জনগোষ্ঠীকে হত্যা করে নিউজিল্যান্ড দখল করেছে, আমরা এরকম একটা জনগোষ্ঠীকে হত্যা করে বাইরে থেকে আসছি আদিবাসী বলবার মধ্য দিয়ে।
কারণ ইন্ডিজিনাস বলবার সাথে সাথে হচ্ছে মাইগ্রেন্ট কমিউনিটির একটা পিকচার থাকতে হবে, যে ইন্ডিজিনাস এই বিতর্কটা আসছে কোন কোন পার্সপেক্টিভ থেকে এসছে, হচ্ছে যে এই ইউরোপিয়ান কলোনাইজেশনের জায়গা থেকে। আমরা তো কোত্থেকে আসছি? আমরা যারা এই বদ্বীপের জনগোষ্ঠী, আমরা তো 10,000 বছর থেকে এই মাটিতেই পড়ে আছি। তাহলে এই তর্ক করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে এবং চুক্তি করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে, আমার দেশকে, আমার দেশের একটা অংশ এবং জনগোষ্ঠীকে সাবসার্ভিয়েন্ট করে ফেলা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেফিনেশনে। এবং দেখেন যে 2007-এর জাতিসংঘের যে ডিক্লারেশন আছে ফর দ্য প্রোটেকশন অফ ইন্ডিজিনাস কমিউনিটিজ অ্যান্ড মাইনরিটিস, সেখানে কারা কারা অপোজ করেছে সেই কনভেনশনের? আমেরিকা অপোজ করেছে, কানাডা অপোজ করেছে, অস্ট্রেলিয়া করেছে, নিউজিল্যান্ড করেছে। কেন? কারণ তারা সবাই দেশ দখল করা সেটলার। আমরা কি সেটলার? আমরা কোত্থেকে এসেছি? কোন দেশ থেকে আমাদের পূর্বপুরুষরা এসছেন? আমরা সবাই এই দেশের মাটির সন্তান, আমরাই ভূমিপুত্র। বাংলাদেশে আদিবাসী থাকলে আমরাই আদিবাসী। যারা পাহাড়ে থাকেন তাদের বয়স 200, 250, 400 বছরের বেশি না। তো এই শান্তি চুক্তি করবার মধ্য দিয়ে যেটা করা হয়েছে, যে বাংলাদেশের অখণ্ডতাকে বৈধভাবে আইনি কাঠামোতে চ্যালেঞ্জ করবার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং আদিবাসী বিতর্কের মধ্য দিয়ে যেটা করা হচ্ছে, আমার জনগোষ্ঠীর নাগরিক সত্তাকে অস্বীকার করা হয়েছে। তাই পার্বত্য চট্টগ্রামবাসী বাঙালিরা কিন্তু বারবার দাবি করছেন এখানে অসাংবিধানিক ধারা যেগুলো আছে সেগুলো বাতিল করা। আমাদের পক্ষ থেকে আমরা দাবি করেছি যে একটা ন্যায় কমিশন করা দরকার। পার্বত্য চট্টগ্রামের যে 13 থেকে 17টা জাতিগোষ্ঠী আছে, সবার বঞ্চনা, গল্প, তাদের না পাবার ঘটনাগুলো বোঝা দরকার এবং এটা কিভাবে রিকভার করা সম্ভব। তাই পার্বত্য চট্টগ্রাম দিবসের ওই চুক্তিটা ছিল 27 বছর, কিন্তু স্যাডলি বাংলাদেশের গণমাধ্যম টোটালি ব্ল্যাক আউট করে দিয়েছে, কোথাও তেমন বিতর্ক দেখলাম না। কিন্তু এটা আমাদের অখণ্ডতার সমস্যা, যেখানে জোরে জড়ায় গেছে। বার্মির সীমান্তে এখন যুদ্ধ হচ্ছে, আমাদের চট্টগ্রাম, যেটা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রচণ্ড অস্থির অবস্থা চলছে। এই চুক্তিকে রিভাইজ করা ছাড়া এই অস্থিরতাগুলো অ্যাড্রেস করা যাবে না। আব্দুল কাদের, আপনার থেকে কিছু শুনতে চাই। আন্দোলন করেছেন, রাজপথে থেকেছেন, কি চেয়েছিলেন আর কি পেয়েছেন এই 3.5 মাস 4 মাসে? এজ এ ছাত্র হিসেবে আমরা কি চেয়েছিলাম? আমরা সবসময় দেখেছি যে ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি বলতে যে বিষয়টা এক্সিস্ট করে, সেটা সবসময় হচ্ছে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। আর দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির নেতা নির্বাচিত হয় সবসময় অছাত্ররা। আর নেতা নির্বাচন করা সবসময় হচ্ছে কি, যাদের যে মাদার পার্টি 2 থেকে 1 ব্যক্তি, হর্তাকর্তা ব্যক্তি তাকে সিলেক্ট করে দেয়। সেই জায়গায় ছাত্রদের কাছে তার কোনো দায়বদ্ধতার জায়গা থাকে না। তার সবসময় দায়বদ্ধতার জায়গাটা থাকে হচ্ছে তার পার্টির কাছে। তো সে যখন স্বাভাবিকভাবে সেই নেতা কখনোই ছাত্রদের অধিকার নিয়ে কখনো কথা বলবে না, সে সবসময় পার্টির কাছে দায়বদ্ধ। সে যখন নির্বাচন আগে হোক কিংবা নির্বাচিত হওয়ার পরে হোক, সে সবসময় পার্টিকে সার্ভ করে যায়। এক্ষেত্রে যে ছাত্র রাজনীতি বলতে ছাত্রদের রাজনীতির কথা বলতেছি, সেই ছাত্রদের কল্যাণের বিষয়টা সবসময় উপেক্ষিত থাকে। আমরা দেখেছি যে ছাত্র রাজনীতি যখনই আপনার সেখানে থাকে, সেখানে আপনারা সবসময় কুক্ষিগত করে রাখার একটা প্রবণতা থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগ উঠে আসে গ্রামে, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে। একদম আপনার হচ্ছে গরিব ঘরের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসেন। তো আমরা দেখি কি, এই যে ছাত্রছাত্রীরা সবসময় একটা সিটের জন্য ক্ষমতাসীন দলের কাছে কুক্ষিগত হয়ে থাকা লাগে। এই যে ছাত্র রাজনীতি কিংবা রাজনীতি বিশ্ববিদ্যালয় লেভেলে কিংবা শিক্ষাঙ্গনে যখন ঢুকেন, তখন সেটাকে অপরাজনীতির একটা কালচার বিগত 15 থেকে 17 বছর ধরে সেটা আমরা দেখে আসতেছি। যখনই যে দল ক্ষমতা আসে, তখনই সেই দলের যে সরকার দলের ছাত্র সংগঠনগুলা, সেখানে একটা মানে আমরা যদি বলি একটা অপরাজনীতির একটা আশ্রয়স্থল হিসেবে সেটা পরিণত হয়। আমরা দেখেছি আমাদের যারা দায়িত্ব থাকে সেখানে শিক্ষক, আমাদের বিশ্ববিদ্যালয় হল প্রশাসন, সবাই হচ্ছে ওই যে যারা ক্ষমতাসীন দলের পাহারাদার হিসেবে কাজ করে। তো আমরা সবসময় চেয়েছি যে কি, এই যে এক্সিস্টিং যে পরিস্থিতি, যে পরিবেশ, সেটাকে আমরা এটাকে পরিবর্তন চেয়েছি। আমরা চাই না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হবো বা মেধার জুড়ে ভর্তি হবো। আমি যে স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবো, সেই স্বপ্ন দূরীসাত হবে না। আমি স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, সেই স্বপ্ন আমার গণরুমের মধ্যে পৌঁছতে থাকে। আমাকে গেস্ট রুম গণরুমের মধ্যে দিয়ে আমার যেতে হয়। আমাকে সবসময় বলা হয় যে কি, বাইকে প্রটোকল দেওয়া লাগবে, নেতা নেত্রী প্রটোকল দেওয়া লাগবে। আমার সুস্থতা, অসুস্থতা, আমার মানে কি মিড টার্ম, আমার এক্সাম, কোনো কিছু দর্তব্যের মধ্যে থাকে না। এটা কি বন্ধ হয়েছে? এই যে আমাদের প্রত্যাশার জায়গাটাই তো, আমরা যখন নাকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য আমরা আন্দোলন, লড়াই, সংগ্রাম দীর্ঘদিন করেছি, সেটা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটা পর্যায়ে সমাপ্তি ঘটেছে। তো আমরা যখন দেখেছি যে আমরা আন্দোলনটা ছিল যে একটা শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, সেখানে হচ্ছে গিয়ে কি আবারও যে অপরাজনীতির যে কালচারটা সেটা প্রতিষ্ঠিত হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কনসার্ন একটা জায়গায় নিয়ে, যে হলে কোনো ধরনের যে অপরাজনীতি,
হলের মধ্যে আপনার যে আবারও দখলদারিত্ব, আবার হচ্ছে সিটের জন্য জিম্মি থাকা, তার ব্যক্তিত্বহীনতা যে পরিবেশ সেখানে তৈরি হন, সে কখনো চায় না যে সে আবারও জিম্মি থাকুক, আবার হচ্ছে গিয়ে কি কোনো আর একটা দল আসুক, সেখানে সে আবারও কি কুক্ষিগত করে রাখার প্রবণতা, দাস করে রাখার প্রবণতা না হোক। আমরা চেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা শিক্ষার্থীদের ছাত্র সংসদ, যে শিক্ষার্থীর অধিকার জন্য কথা বলা একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, আমি সেটা অনেক আগে চেয়েছি। আমরা জানি যে এই বিগত আগে মানে কিছুদিন আগে যখন মানে কি জুলাই বিপ্লবের আগের কথা যখন আমরা বলি, সেটা দেখেছি যে ওই আপা কালচার, কোনো কিছু করতে হবে যে আপাকে একটু ফোন দিয়ে দেখি, কিন্তু এখন তো সেই কালচারটা নাই, এখন তো আপা নাই। তা আমরা চাই যে এখন কি কোনো ভাই এসেছে আপার বদলে নাকি না? এখন কোনো ভাই এসেছে, যদি আমরা সে প্ল্যাটফর্ম তৈরি না করতে পারি, ছাত্রদের জন্য অধিকারের জন্য যদি কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে না পারে, তাহলে অবশ্যই সেরকম ভাইয়ের পরিবর্তে কোনো আপা চলে আসবে সেখানে। তো আমরা বলতে চাই যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমরা বলি এই যে এই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষার্থীদের কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়, কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকারের জন্য কথা বলার কোনো প্ল্যাটফর্ম নেই। আমরা দেখেছি কর্মচারীদের প্ল্যাটফর্ম আছে, আমরা দেখেছি শিক্ষকদের প্ল্যাটফর্ম আছে, শিক্ষকদের প্ল্যাটফর্ম, কর্মচারীদের প্ল্যাটফর্ম প্রতি বছর করোনার মধ্যে নির্বাচন হয়, কিন্তু শিক্ষার্থীদের দাবি দেওয়া অধিকার সবসময় উপেক্ষিত থাকে, একটা মাত্র কারণ যে তাকে হচ্ছে গিয়ে কি দমিয়ে রাখার প্রবণতা, টেন্ডেন্সি থেকে। তো আমরা এই যে চিত্র, এই যে পরিস্থিতি, সেগুলো আমি চেঞ্জ করতে চাইছি, কিন্তু এখন পর্যন্ত আমি সেটা কোনো রূপরেখা ডাকসু কিংবা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ছাত্র সংসদের কোনো রূপরেখা আমি সেখান পর্যন্ত দেখি নাই। আমরা একটু হতাশার কথাও শুনছি, নিশ্চয়ই আমরা স্যারের কাছে যাব, মামুন স্যারের কাছে। তার আগে রওনক জাহান, আপনার কাছে শুনবো ছোট্ট করে, প্রত্যাশার জায়গাটায় কি কতটুকু পূরণ হলো, হতাশ নাকি আশাবাদী? বাংলাদেশ আত্মমর্যাদাশীল হবে এবং সেই ক্ষেত্রে অনেক বেশি আমি আশাবাদী। আত্মমর্যাদাশীল বলতে আমি বুঝাচ্ছি প্রতিটা সেক্টরের প্রত্যেকটা মানুষের সেলফ রেসপেক্ট থাকবে এবং সে সেইভাবেই ট্রিটেড হবে। যদি আমি যেহেতু মানে একজন স্টুডেন্ট, সেই ক্ষেত্রে যদি বলি, এই ক্ষেত্রে প্রত্যাশা যেটা ছিল প্রাপ্তির জায়গাটা এসেছে। আমাদের হলে কিন্তু এখন মেধার ভিত্তিতে সিট দেওয়া হচ্ছে, অর্থাৎ একজন স্টুডেন্ট হিসেবেই তার প্রাপ্য সিটটা পাচ্ছে। বাহ। এখানে তাকে কোনো তদবির করতে হচ্ছে না, কারো পেছনে ঘুরতে হচ্ছে না, তার সেলফ রেসপেক্ট খুইয়ে চাটাচাটি করে তার সিট নিতে হচ্ছে না, অর্থাৎ আমরা সেই প্রাপ্তির কিছুটা হলেও পাচ্ছি। আমরা জবাবদিহিতামূলক বাংলাদেশ চাই এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা অনেক ক্ষেত্রেই আমরা সেটা পাচ্ছি। এখন সবাই প্রশ্ন করতে শিখে গেছে, এখন সবাই প্রশ্ন করে এবং যারা ক্ষমতায় আছেন এখন তারা সবসময় এই চাপের মধ্যে থাকে যে তাদের যে কোনো কার্যক্রমের জন্য তাদেরকে জবাবদিহিতা করতে হবে এবং যেই পরবর্তীতে যেই নির্বাচিত হয়ে যেই সরকার গঠন হবে, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা ইতিমধ্যে এটা বুঝে গেছে যে তারা নির্বাচনটা যখনই হোক না কেন, যতদিন পরেই হোক না কেন এবং তারা ক্ষমতায় আসুক না কেন, তাদেরকে কিন্তু জনগণের প্রশ্নের জবাব দিতে হবে। জনগণ এখন সেই জিনিসটা শিখে গেছে, স্বাধীনতার জায়গাটি যাতে অক্ষুণ্ণ থাকে। এবং আমরা চেয়েছি যে জনতামুখী ক্ষমতা হবে, জনতামুখী ক্ষমতা হবে এবং এই ধরনের আমরা এই প্রাপ্তি জায়গাটাও পাচ্ছি। যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কথা হচ্ছিল, সোশ্যাল মিডিয়াতেই সরব যেটা সবাই বলে, এখন কিন্তু দেখেন সোশ্যাল মিডিয়াতে কিছু একটা ইস্যু তৈরি হয়েছে, কারো বিপক্ষে কোনো কথা এসেছে বা কিছু গুজবই হোক অথবা যেটা হোক, এটা এসেছে, মানুষ কিন্তু প্রশ্ন করে। অর্থাৎ এই যে আমি বারবার এটা বলছি যে এইটা মানুষ বুঝায় দিচ্ছে যে আপনি যাই করেন না কেন আপনাকে ঘুরে ফিরে জনতার কাছে আসতে হবে। এবং আরও একটা জিনিস যেটা আমরা মনে হয় আমরা গত 15 বছর ধরে যারাই ছিল এই শোষকের বিরুদ্ধে যারা ছিল, সবাই এটা চেয়েছে যে এক ব্যক্তি থেকে বেরিয়ে আসা। এই এক ব্যক্তিকেন্দ্রিক বাংলাদেশ আমরা চাই নাই এবং এটাই আমাদের প্রত্যাশা ছিল, আমরা এটা চাই না। আমরা এটা বেরিয়ে এসেছি, শুধু সংস্কৃতি না, সংস্কৃতি, রাজনীতি, আপনি যদি মানে একটা ব্যক্তিকে কেন্দ্র করে এবং একটা ব্যক্তির ডিসিশনকে কেন্দ্র করে বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হতো। এই কারণে কিন্তু ওই এক ব্যক্তি দেশ থেকে চলে যাওয়ার পরে পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে। তো আমরা সেটা থেকে বেরিয়ে এসেছি, এটা আমাদের প্রত্যাশা এবং কিছুটা প্রাপ্তির জায়গা। শক্তিশালী পররাষ্ট্রনীতি, আমার আজকে খুব ভালো লাগছিল, আমি সকালবেলা ডক্টর ইউনূসের যেই মানে বক্তব্যটা শুনলাম, এটা শুনে আমার ভালো লাগছিল এবং উনি ওখানে একটা কথা বলেছেন যে আমাদের বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এর আগে কখনো 27 জন ইউরোপিয়ান দূতাবাস মানে দূত এসে কখনো মানে মিটিং করে নাই, যেটা আমাদের বাংলাদেশে এখন পসিবল হচ্ছে। অর্থাৎ আমরা শক্তিশালী পররাষ্ট্রনীতির দিকে আগাচ্ছি। তো প্রত্যাশার জায়গাটা কিছুটা হলেও প্রাপ্তির জায়গায় পরিণত হচ্ছে। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনি হয়তো কিছু অ্যাড করতে চাইবেন, তারপরে হয়তো আমরা এন্ডিং
টানবো আজকের আয়োজনের? দুই পার্টি আমার মনে হয় ঠিক। আমাদের সাংস্কৃতিক কর্মীদের যে অংশগ্রহণ স্বাধীনতা যুদ্ধে সেটি আসলে ছিল, এবারেও কিছুটা ছিল। ফুয়াদ ভাই যেটা বললেন, আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সাংস্কৃতিক যে বহিঃপ্রকাশ বলি আমরা, যেটা উনি বললেন, দুটোই একসাথে আসলে একটা প্ল্যাটফর্মের উপরে বা ইতিহাস ঐতিহ্যকে নিয়ে একটা ইনসিডেন্স নিয়ে নাটক, কবিতা, গান হয়। স্বাধীনতা যুদ্ধের সময় যে মাত্রায় ছিল আসলে এই আন্দোলনের সময় সেটি ছিল না। দ্বিতীয় হচ্ছে বুদ্ধিজীবীদের অংশগ্রহণ তখন অনেক ব্রডলি ছিল, কিন্তু হয়তো বা যে এক্সপেকটেশনটা ফুয়াদ ভাই ছিল সেটি নয়, কিন্তু ছিল। আর এবারে একেবারেই ন্যূনতম পক্ষে ছিল, কিন্তু বুদ্ধিজীবীরাও ছিল, শিক্ষকরা ছিল। তবে হ্যাঁ, এটা রিসোশ্যালাইজেশন দরকার, নতুন করে ভাবতে হবে। কোনো ব্যক্তিকে পুজো করে নয়, সমাজের যে উপজীব্য, রাষ্ট্রের যে প্রয়োজন, পরিবর্তনের যে অঙ্গীকার, সেভাবে সংস্কৃতির বিনির্মাণটা হতে হবে। দ্বিতীয় যে হতাশার জায়গাটা দিয়ে আমি দীপ্তি শুরু করতে চাই, তারপরে আমি আশার জায়গাটাতে আসবো। আমার মনে হয় যে দ্রব্যমূল্য, বাজার, সিন্ডিকেট, এগুলো সবচেয়ে হতাশার জায়গা। বৈষম্য নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। আমি বুঝি একজন ডেভেলপমেন্ট সোশ্যালজির স্টুডেন্ট হিসাবে যে বৈষম্য এবং সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সমাজের শ্রেণী বিভেদ থাকবে, কিন্তু বৈষম্যটা বেড়ে গিয়েছিল। আমরা চামচা পুঁজিবাদ বলছি বা অলিগার্কি কমিউনির কারণে। এবং গতকালকে যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, একটা দেশ থেকে যদি 16 বিলিয়ন পাচার হয়ে যায়, যদি প্রকল্পে 70% দুর্নীতি হয়, সেখানে যে বৈষম্য বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে জায়গাটা আরও বেশি হতাশার, সেটি হচ্ছে যে আহত নিহত যারা হয়েছে, সরকারের উচিত ছিল তাদেরকে আরও অ্যাটেনশন দেয়। এটা আমার সবচেয়ে বেশি হতাশার জায়গা ব্যক্তিগতভাবে। গত পরশুদিন আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় আয়োজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছি। 6টি পরিবার সেখানে এসেছিল যারা তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছে, 22টি পরিবার এসেছিল যারা আহত হয়েছে। কম্পেনসেশনের মাত্রা যাই হোক, 3টি পরিবার কোনো ধরনের কম্পেনসেশন পায়নি, এটি আমরা চাইনি। আরেকটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলোর ধৈর্যচ্যুতি, সংস্কার হতে হবে। এতগুলো প্রাণ, এত মানুষের আত্মত্যাগ, সংস্কার হয়ে নির্বাচন হতে হবে। আবার একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও সংযুক্তি তৈরি করা, তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে এই সংযুক্তিটা বাড়াতে হবে। কারণ এই সরকারের কোনো রাজনৈতিক ম্যান্ডেট নেই, এই সরকারের ম্যান্ডেট এই জনপ্রিয়তা বা আমরা, কিন্তু পলিটিক্যাল স্ট্রাকচার নেই। সরকারের উচিত শুধু চা খাওয়ার জন্য দাওয়াত না নিয়ে যারা রাজনৈতিক দল যারা এখন সক্রিয়, প্রত্যেকের সাথে আরও এনগেজ হওয়া, তাহলে কিন্তু আমরা যে লক্ষ্য অর্জন করতে চাচ্ছি সেটা সুবিধা হবে। আমি আশাবাদী থাকতে চাই এবং সংস্কারের পরেই আমরা নির্বাচন দেখতে চাই। অর্জনের যে জায়গাটা, আমি মনে করি যে অর্জন অনেক হয়েছে। আসলে আমরা যে বাংলাদেশ দেখতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, মোটা দাগে গণতন্ত্রের যে উপাদানগুলো থাকবে, সুশাসন, হয়রানি বন্ধ করা, টুটি চেপে না ধরা, সেই জায়গাটাতে কিন্তু একটা উন্নতি হচ্ছে। আমরা সবাই কথা বলছি, এটা একটা বড় অর্জন। এবং যারা ক্ষমতায় থাকে গত স্বাধীনতার পর থেকে সবসময় দেখেছি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে। আমার মনে হচ্ছে আমাদের যারা উপদেষ্টা আছেন এই মুহূর্তে, তাদের বিরুদ্ধে সেরকম কোনো দুর্নীতির অভিযোগ বা আসেইনি এক ধরনের। এটা আর একটা বড় অর্জন। প্রশাসনের দুর্নীতির কথা আমরা সবসময় 50 বছরে শুনেছি, সেটাও কিন্তু ওভাবে দু একটি ঘটনা, ডিসি নিয়োগ এরকম ছাড়া হয়নি। বা একটা ভয় কাজ করছে পুলিশ বাহিনী প্রশাসনের মাধ্যমে দুর্নীতি, এটা আর একটা বড় অর্জন। আরেকটি হচ্ছে যে আমরা সংস্কার কমিশনগুলো হয়েছে, বলা হচ্ছিল যে এগুলো আলোর মুখ দেখবে কিনা। গতকাল অর্থনীতি সংস্কার কমিশনের যে রিপোর্ট সেটি প্রকাশিত হয়েছে ড্রাফট আকারে। এটা কিন্তু স্পিয়ার হেড, অনেক বড় ঘটনা, সবার কনফিডেন্স বাড়াতে সাহায্য করবে। আমরা আশা করি যে অন্য যে 10টি কমিশন গঠিত হয়েছে বা আরও 11টি, তাদের রিপোর্টগুলো দ্রুত আসবে। আরেকটি জায়গা সেটা হচ্ছে যে অর্থনৈতিক, পার্টিকুলারলি ব্যাংকিং খাতে কিন্তু শৃঙ্খলা ফিরেছে। বাইরের থেকে কীভাবে মানি লন্ডারিং বন্ধ হয়েছে অনেকটা, হুন্ডি হচ্ছে না তা আমি বলবো না, কিন্তু অনেকটা কমে এসেছে। বাইরের থেকে অর্থনীতি যদি সফল ডিপ্লোমেসি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে বাইরের থেকে টাকা আমাদের নিয়ে আসা সম্ভব। আরেকটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কথা যেহেতু সেই আন্দোলনের সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আই এম সো প্রাউড অফ দিস গ্রুপ অফ মাই স্টুডেন্টস। সেখানে কিন্তু একটা বড় পরিবর্তন এসছে। নুসরাত যেটা বললো, কাদের একটু টাচ করলো যে আমরা কিন্তু প্রশাসনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে, সবগুলো হলে সিট এখন প্রশাসনের মাধ্যমে দেয়া হচ্ছে। প্রত্যেকটা অনেক দিন পর, আমি বোধহয় আমার হলে আমি SM হলের এখন প্রভোস্ট, 2007 সালের পরে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে। আবার বলছি, 2007 সালের পরে অ্যালটমেন্ট লেটার সাইন হয়েছে। সো বাকিটা বুঝে নেওয়ার বিষয় যে কীভাবে হলগুলো তাহলে পরিচালিত হয়েছে। এছাড়া আমরা খাবার দাবারের উন্নয়নের চেষ্টা করছি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, বাস ফ্যাসিলিটি দিচ্ছি, স্টুডেন্টদের বিভিন্ন অ্যাক্টিভিটিতে প্রমোট করছি। সবচেয়ে বড় যে জায়গাটা আমার উন্নতি হয়েছে, এরা এখন সবাই কারেন্ট স্টুডেন্ট, ছাত্র শিক্ষক সম্পর্ক, এই জায়গাটা সবচেয়ে বড় উন্নতি হয়েছে। এবং স্টেক হোল্ডার যে স্টুডেন্টরা, এটা আমার মনে হয় ওরা কেউ দ্বিমত পোষণ করবে না, সেই স্টেক হোল্ডারশিপটা ওদের ডেভেলপ করেছে। সর্বোপরি কাদের যে কথাটা বললো যে স্টুডেন্টদের প্রতিনিধিত্ব, এটা আমরাও চাই।
এবং বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুবই আন্তরিক এবং আমরা ডাকসু ইলেকশন নিয়ে কাজ করছি। আশা করি খুব শীঘ্রই সুসংবাদ আসবে যে ছাত্রদের পক্ষে সঠিকভাবে কথা বলার জন্য যে ফোরাম এবং জাতীয়ভাবে ভূমিকা রাখা, সেই ডাকসুর একটা সফল উপস্থিতি হয়তো শীঘ্রই দেখতে পাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ। জি প্লিজ। আমি মামুন ভাইয়ের পরে বলতে চাই যে আমার পেশায় তো আমি সাংবাদিক, তো আমি মানে সবাইকে সন্দেহটা আমি করতে চাই এবং আমি সবাইকে সন্দেহ রাখাটা জারিও রাখতে চাই। আপনি বললেন যে এই উপদেষ্টা পরিষদ খুব ভালোভাবে দেশ চালাচ্ছে, তাদের প্রতি এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বা দুর্নীতির কোনো অভিযোগ নেই। এটা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল বা তারও আগে আগে যারা সরকার ছিল, ক্ষমতা থাকা অবস্থায় না এই দেশে কেউ কারো বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। কিন্তু একটা পয়েন্টে ওনার সঙ্গে আমি একটু দ্বিমত করব, সেটা হলো এই সরকারের রাজনৈতিক ম্যান্ডেট নেই, এটা আমি ঠিক মনে করি না। কারণ এই সরকারটা গঠিত হয়েছে ছাত্রদের সমর্থনে, যারা শেখ হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম সেটা উৎখাত করেছিল। এখন একটা সরকারকে এবং সেই গণ অভ্যুত্থানের পেছনে কিন্তু এখানকার 95% মানুষের সমর্থন ছিল। ফলে এই সরকারটা গণসমর্থিত, জনসমর্থিত একটা সরকার, এটার অবশ্যই ম্যান্ডেট আছে এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকারের আসলে ম্যান্ডেট খোঁজার কোনো প্রয়োজনই থাকে না। রাজনৈতিক ম্যান্ডেট বলতে আমি বুঝিয়েছি আইডিওলজিক্যালি পলিটিক্যাল পার্টির যে সেইটা তো আমরা যেটা বুঝছি যে এই যে আওয়ামী লীগ যে গত 3 আমলে 3টা ভুয়া নির্বাচন করলো, এইটাকে যদি আপনি মনে করেন একটা ম্যান্ডেটের বেস, তাহলে তো আমরা সম্পূর্ণ ভুল একটা জায়গায় দাঁড়িয়ে আছি। ডেফিনিশনটা অন্য কথা বলেছি, রাজনৈতিক দল নয়, আমি সেটি মিন করেছি, ওই পলিটিক্যাল আইডিওলজিক্যাল ম্যান্ডেট। থ্যাংক ইউ। আপনি হয়তো ছোট্ট করে কিছু অ্যাড করতে চান। আমি মনে করি আমাদের এই সংগ্রাম অগস্ট 5 প্রতিটা সংগ্রামে এই সংগ্রামের পিছনে অর্থনীতি এটা খুব ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যেই অপপ্রচার হচ্ছে, সেই অপপ্রচারে কিন্তু আমাদের অর্থনীতিকে আঘাত করতে পারে। যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, রেমিটেন্স, এগুলো সব কিন্তু এফেক্ট হতে পারে। আমি মনে করি আমাদের বাংলাদেশের এখন ইউনাইটেড হতে হবে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য। আমরা কমিউনাল না। তখন আপনাকে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম ঠিক এই বিষয়ে। আপনাদের যে কাজ আইসিটি বেসড, সেখানে বৈদেশিক প্রোপাগান্ডার বিরুদ্ধে, মানে একতা, ঐক্য, দেশের মানুষ এক থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে, ঠিক আছে ফাইন, কিন্তু এটা তো ভিতরের গেল দেখানোর জন্য সোশ্যাল মিডিয়াকে ইউজ করে বা অন্য মিডিয়াকে ইউজ করে আইসিটি আপনাদের ডিপার্টমেন্ট কি প্রোপাগান্ডার বিরুদ্ধে, প্রোপাগান্ডার জবাব দেওয়ার জন্য কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা এই মুহূর্তে? কারণ এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডার ঝড় বয়ে যাচ্ছে। আচ্ছা, সবাইকে আমরা এগ্রি করি। আমি একটা জিনিস সাজেস্ট করব, আজকের এই মঞ্চের থেকে আমি একটা জিনিস সাজেস্ট করতে চাই, যে জিনিসটা আমাদের এই মুভমেন্টটাকে পৃথিবীর ইতিহাসে আরেক জায়গায় নেবে। আমি প্রপোজ করতেছি যে আমরা একটা পিটিশন সাইন করব, 1 মিলিয়ন সিগনেচার্স, আমরা সংখ্যালঘুদের সাথে, উই আর আগেনস্ট কমিউনালিজম। এই যে প্রোপাগান্ডাটাকে, এটা কিন্তু আমরা স্টপ করতে পারতেছি না। আনফর্চুনেটলি এই প্রোপাগান্ডাটা, এই ভুলটাকে সারা পৃথিবী থেকে ছড়াচ্ছে। আমরা কিভাবে কাউন্টার করব? তার প্রশ্ন ছিল কিভাবে কাউন্টার করব। সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচার, যেটা নাকি অনেক কমন। এই এক্স্যাক্টলি এরকম সিচুয়েশনে যেখানে কেউ থামানো যাচ্ছে না, তখন আমরা কি করতে পারবো? আমরা যদি ইউনিটি দেখায়, আমরা যদি 10 লক্ষ সিগনেচার ইলেকট্রনিক একটা ওয়েবসাইট থাকবে, এটা খুব ইজি, আমরা আইসিটি থেকে করতে পারি। আমি মনে করি বাংলাদেশের এই যে ভাবমূর্তিটা, তখন আমরা দেখাতে পারবো যে দেখো বাংলাদেশের জনগণ সব জায়গা থেকে, সব ডিস্ট্রিক্ট থেকে, সারা পৃথিবী থেকে বলতেছে যে দিস ইজ ফলসহুড। এটা আমাদেরকে পেশ করা, আমি একটা প্রপোজাল দিচ্ছি। সেকেন্ড একটা প্রপোজাল দিচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, ডিজিটাল সিগনেচার, দ্যাটস এ ভেরি গুড প্রপোজাল, বাট দ্য থিং ইজ সংখ্যালঘুদের সাথে আছি এই মর্মে যদি সাইন করা হয়ে থাকে, তাহলে সেটা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি টাইপের হয়ে যাবে। আর একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা অনেক জায়গায় যেখানে বক্তব্য দিতে চান বারবার বলেন সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু বলা মানে তার যে নাগরিকত্ব আছে সেটাকে প্রশ্নবিদ্ধ করা। বাংলাদেশের সবাই নাগরিক। আমি এটা উইথড্র করলাম, আমি আই টেক দ্যাট ব্যাক। নো, আই টেক দ্যাট ব্যাক। আমার পয়েন্টটা ছিল যেটা, সেটা আমি এই ওয়ার্ডিংটা আমি উইথড্র করলাম। আই এম সরি, আমি আই অ্যাপোলোজাইজ। গতকাল জগন্নাথ হল থেকে
আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আমাদের হচ্ছে রাজু ভাস্কর্যের প্রোগ্রাম ছিল, প্রত্যেকটা হল থেকে 4-5 জন করে এসেছে, জগন্নাথ হল থেকে বড় একটা মিছিল এসেছে। তবে একটা উনি যেহেতু উইথড্র করার কথা বলছেন, প্রত্যেকের মত প্রকাশ, সরি তোমাকে থামালাম, বরং উল্টোটা করা যেতে পারে। সাইফুল হত্যাকাণ্ডের পরে অলমোস্ট 93% মুসলমানের দেশে বা একটা ধর্মের দেশে কোনো রকম ইনসিডেন্স ঘটেনি। এটার জন্য সাইন সংগ্রহ করা দরকার, যে এটা যে আমরা যে একটা টলারেন্ট সোসাইটি। এবং আরো একটা জিনিস, ভারত সহ যেসব দেশে মুসলমান সহ যে কোনো ধর্মের নির্যাতন হচ্ছে তাদের জন্য এটা একটা বড় এক্সাম্পল। এটাকে সোশ্যাল মিডিয়া আরো প্রমোট করা উচিত, সারা বিশ্বের সিগনেচার নেওয়া উচিত যে আমরা তার বিরুদ্ধে বাঙালি দেখিয়েছে যে কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হয়। অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত যারা আজকের এখানে পার্টিসিপেন্টস ছিলেন, বক্তা ছিলেন। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজনটি সার্থক হয়েছে এবং বিতর্ক আমরা আসলে চাই। একটি প্রস্তাব আসবে, তার বিরুদ্ধে কথা হবে, তার পক্ষে কথা হবে এবং তারপরে আমরা এমন একটা কিছু পাবো যেটা বাংলাদেশের জন্য ভালো হবে। প্রসঙ্গ যখন বাংলাদেশ, তখন বাংলাদেশি হিসেবে আমরা সকলেই চাই আমাদের দেশ এগিয়ে যাক দুর্বার গতিতে। আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্নগুলো আসলে সত্যির মুখ দেখুক। দর্শক, আবারও কথা হবে, কথা চালিয়ে যেতে চাই। নানা বিষয়ে পক্ষ থাকবে, বিপক্ষ থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু সবার আগে থাকবে বাংলাদেশের স্বার্থ। সেই আশাটি রেখে শেষ করছি আজকের চ্যানেল আই এক্সক্লুসিভ রাউন্ড টেবিল। দেখা হবে আবার, কথা হবে নিশ্চয়ই।